একটা বাচ্চা মেয়ে দূরে একটা স্কুটি দেখে তার ভাইয়ার কাছে বায়না ধরে স্কুটি চলবে, কিন্তু স্কুটিটা কার সেটা জানা ছিল না। তাই মেয়েটা তার ভাইয়াকে জিজ্ঞেস করে, ভাইয়া স্কুটিটা কার? আমি স্কুটি চড়বো, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। স্কুটি চড়বি? আচ্ছা চল। কিন্তু ভাইয়া কেউ যদি বোকা দেয়? স্কুটিটা ওনার, উনি রাগ করবে না। তাই স্কুটি ওনার? বলেই বাচ্চা মেয়েটা সামনে কিছু একটা দূরে থাকা একটা মেয়েকে দেখে। মেয়েটার ভাইয়া মেয়েটাকে দেখে চোখের ইশারা করে হ্যাঁ বলতে বলে। মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন ছেলেটা মেয়েকে স্কুটিতে চড়ায়। ওইদিকে আর একটু দূরে দাঁড়িয়েছিল দুটো মেয়ে। মেয়েটাকে হ্যাঁ বলতে দেখে ওই দুটো মেয়ে মজা করে। মেয়েটা তার এক বন্ধুকে বলে, দেখ দেখ শ্রুতি, মেয়েটা কি বলছে, এত দামি স্কুটি নাকি ওর? ওকে দেখে কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় স্কুটিটা ওর? যত সব আজাইরা পাবলিক। ঠিক বলেছিস তানু, মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে কোনো গাটার থেকে উঠে এসেছে। পোশাকগুলো কেমন যেন, গায়ের রং ছ্যাঁচা। বলেই শ্রুতি মুখ ফিরিয়ে নেয়। তানুও বলে, ঠিকই বলেছিস, এরা এমন কেন বলো তো? অন্যের জিনিস নিজের বলতে লজ্জা করে না? সেটাই তো। আচ্ছা চলি রে তানু, কালকে কলেজে দেখা হবে। ওইদিকে বাচ্চা মেয়েটা তার ভাইয়াকে বলে, ভাইয়া আর চড়বো না, আম্মুর কাছে যাব। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি ওনাকে একটা থ্যাঙ্কস দিয়ে আসছি। ওকে ভাইয়া। বলেই বাচ্চা মেয়েটা দৌড়ে ভিতরে চলে যায়। তানু দূরে দাঁড়িয়ে দেখছে সব। ছেলেটা মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি, আপনাকে থ্যাঙ্কস। আপনার জন্য আমার বোন স্কুটি চড়ল, না হলে ও চড়তে রাজি হতো না। ইটস ওকে, থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই। আর বাচ্চাটা যখন স্কুটি পছন্দ করেছে তখন আপনি স্কুটিটা রেখে দিন। মানে স্কুটিটা সত্যিই আপনার? জি, তবে আজ থেকে ওটা আমি ওই বাচ্চাটাকে উপহার দিলাম। মেয়েটা খুবই কিউট। ধন্যবাদ। আচ্ছা আমি দেখছি আপনি এখানে অনেকক্ষণ অপেক্ষা করছেন, কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি একজনের জন্য অপেক্ষা করছি, উনি এখানে থাকেন বলেছেন। ও, তাহলে ওনাকে একটা কল করে দেখুন। ও হ্যাঁ, ঠিক বলেছেন। বলেই মেয়েটা ফোন বার করে রিং করে। ওইদিকে তানু এসব দেখে আর কিছু না বলে বাসায় চলে যায়। এদিকে মেয়েটা রিং করতে ছেলেটার ফোন বেজে ওঠে। তখন ছেলেটা ফোন দেখে বলে, মিস তুলি? জি, আমি তুলি। আপনি মিস্টার সাব্বির? জি, আমি সাব্বির। আমার কাছে আসার কারণ এবার বলবেন? এখানেই বলবো? আসুন আমাদের বাসায়, ওখানে কথা বলে। ওকে চলুন। তুলি ও সাব্বির বাসায় আসে। দরজা নক করতে তার মা এসে দরজা খুলে সামনে একটা মেয়েকে দেখে অবাক হয়। সাব্বির তার মাকে ওইভাবে তুলিকে দেখছে দেখে সাব্বির বলে, আম্মু, উনি তুলি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, ওনার সঙ্গে কিছু কাজ আছে। আচ্ছা ভেতরে আয়, এসো মা। জি আন্টি, থ্যাঙ্কস। বলেই তারা ভিতরে এলো। ভিতরে এসে দেখতে পায় দুটো মেয়ে দুষ্টুমি করছে। একটা ওই বাচ্চা মেয়ে তারা, আর দ্বিতীয় তানু। সাব্বির তাদের দুষ্টুমি করতে দেখে তুলির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দাঁড়া তানু, এদিকে আয়। তানু সামনে আসে না, কিন্তু তারা তুলিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আপু, তুমি আমাকে তোমার স্কুটিটা চালাতে দিয়েছিলে, তুমি খুব ভালো। তাই? তুমিও খুব মিষ্টি। তোমার নাম কি? আমার নাম তারা, তোমার নাম কি? আমার নাম তুলি। কি সুন্দর নাম, তুলা। তুলা না, তুলি। আমার জন্য তুমি আজ থেকে তুলা। তারার কথা শুনে তুলি খুশি হয়ে মুচকি হেসে বলে, আচ্ছা তাই, ঠিক আছে, আজ থেকে আমি তোমার জন্য তুলা। তুলা, তোমার পোশাক কেমন কেন? আর বলো না, এখানে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি, তাই আমার এই হালত। আচ্ছা বুঝলাম। ওদের কথা শুনে তানু বিরক্ত হয়ে নিজের রুমে চলে যায়। তুলি মেয়েটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর সাব্বিরকে বলল, আচ্ছা, আমি যার জন্য এলাম। হ্যাঁ বলুন। আমার একটা ছোট ভাই আছে, ওর নাম সাকিব। ও অঙ্কে খুবই কাঁচা। আপনার নাম শুনেছি খুব, আপনি নাকি অঙ্কে খুব ভালো, তাই আপনার কাছে আসা। আপনি কি আমার ভাইকে অঙ্ক দেখিয়ে দিবেন? প্লিজ, না বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানা দিয়ে যান। ওকে মিস্টার সাব্বির।
বলেই তুলি একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে আসতে চায়। তখন তারা এসে বলে, তুলা তুমি চলে যাবে? হ্যাঁ ছুটকি, আমার জন্য আমার আম্মু অপেক্ষা করছে। আমি না গেলে আম্মু কিচ্ছু খাবে না। আচ্ছা আবার আসবে তুমি? আসবো আমার ছোট্ট বন্ধুর জন্য। এমন সময় তারার মা এসে তুলিকে চলে যেতে দেখে উনি তুলির কাছে এসে বলে, আরে মা, কোথায় যাচ্ছ? কিছু তো মুখে দিলে না। আন্টি, আমাকে এখন যেতে হবে। আমি না গেলে আমার আম্মু না খেয়ে বসে থাকবে। কেন, উনি কি একা খায় না? না, আসলে আম্মুর শরীর খুব খারাপ। উনি আমাকে ছাড়া কিচ্ছু খায় না। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আজ যাও, তবে অন্য একদিন এসো। ওকে, আসবো আন্টি। বলেই তুলি চলে আসে। ছাদের বেলকনি থেকে তানু দেখে তুলিকে চলে যেতে। ওইদিকে বাসায় যেতে গিয়ে রিক্সা ধরতে গিয়ে একজনের সঙ্গে ঝগড়া লাগে। একটা রিক্সা দাঁড় করিয়েছে তুলি। উঠতে গেলে একটা ছেলে কথা থেকে এসে রিক্সায় উঠে বসে। ছেলেটিকে রিক্সায় বসতে দেখে তুলি রাগ করে বলে, ওই আপনি কে? হ্যাঁ, নামুন। আমি যাব বলে দাঁড় করিয়েছি, আর আপনি কোথা থেকে এসে উঠে পড়লেন? আপনি না, আমি দাঁড় করিয়েছি, তাই আমি যাব। মোটেও না, আমি দাঁড় করিয়েছি। দেখুন, আমাকে জলদি বাসে যেতে হবে। নামুন বলছি। আমি যাব। আপনি বাসায় যাবেন কি অন্য কোথায় যাবেন সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। দেখুন, আপনি কিন্তু মিছিমিছি পায়ের উপর পা তুলে ঝগড়া করছেন। আমি করছি না, আপনি করছেন। এখানে একটা রিক্সা পাচ্ছি না, কতক্ষণ দাঁড়িয়ে, তবে একটা রিক্সা পেলাম, আর কোথা থেকে আপনি এসে উঠে পড়লেন? দেখুন, আপনি বাসায় যাবেন আর আমার একটা জরুরি কাজে যেতে হবে। সেটা ভেবে আমার লাভ নাই, আমার বাসায় যাওয়াটা জরুরি। বলেই তুলি ছেলেটাকে জোর করে নামাতে যায়। ছেলেটিও নাছুর বান্দা, রিক্সা থেকে নামতেই চায় না। এমন সময় ছেলেটার এক বন্ধু কল করে। ফোন দেখে ছেলেটা রিসিভ করে বলে, হ্যাঁ রিক, বল। কোথায় তুই? আসছি বন্ধু, রাস্তায় একটা পেতনির সঙ্গে দেখা হয়েছে, ওকে ম্যানেজ করে আসতেই পারছি না। জলদি আয়। বলেই রিক ছেলেটার কল কেটে দেয়। ছেলেটা কিছু বলবে তার আগেই তুলি ছেলেটার হাত ধরে টান মেরে রিক্সা থেকে নামিয়ে নিজে উঠে বলে, ভাইয়া চলেন। রিক্সার চালক কিছু বলতে যাবে তার আগে ছেলেটা তুলির দিকে তাকিয়ে বলে, আমার আজ তারা আছে, না হলে আমিও দেখিয়ে দিতাম আমি আসলে কে। যত সব ফাও লোকজন। আমি ফাও লোক? আপনার সাহস তো কম না। আমার সাহসের দেখেছেনটা কি? হ্যাঁ, সময় হলে একদিন সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে, আমিও দেখে নিব। বলেই তুলি বাসায় ফিরে যায়। ওইদিকে রাজ অন্য একটা রিক্সা নিয়ে তার বন্ধুদের কাছে যায়। গিয়ে দেখে তারা পাইন গাছের নিচে বসে গল্প করছে। রাজ গিয়ে রিককে জড়িয়ে ধরে বলে, রিক, সানায়া, অনু, আশিক, রাব্বি, নীরব, কি করছিস সবাই এখানে বসে? তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। আর বলিস না, একটা মেয়ের জন্য আসতে লেট হলো। মেয়ে? হ্যাঁ, অনেক কষ্টে একটা রিক্সা পেয়েছিলাম, কিন্তু কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে রিক্সা থেকে নামিয়ে নিজে চলে গেল নিয়ে। কি বলিস? একটা মেয়ে এসে তোকে নামিয়ে দিল রিক্সা থেকে, আর তুই তাকে কিছু বললি না? আজ বলিনি, কিন্তু আবার যদি আমার সামনে পড়ে তখন যে কি করব আমি নিজেও জানি না। এখন চল যাই। হ্যাঁ চল। তারা চলে যায়। এদিকে তুলি বাসায় যেতে তার মা এসে দরজা খুলে বলে, এতক্ষণ কোথায় ছিলি? কখন কল করলাম? আসলে আম্মু, রিক্সার জন্য লেট হলো। রিক্সা কেন? তোর স্কুটি কোথায়? স্কুটি একজনকে দিয়ে এসেছি। তুই আবার নতুন স্কুটি কাউকে দিয়ে এসেছিস? কিছু করার নাই, তুমি তো জানো আমি। হ্যাঁ, সে আমি জানবো না তো কে জানবে? সব সময় যখন যেটা খুশি, যেটা চাইবি তুই দিয়ে চলে আসবি। আমি কারো কষ্ট সহ্য করতে পারি না, সেটা তো তুমি জানো। হ্যাঁ, আপনি তো হয়েছেন দয়ার শরীর। রুমে যা, কলেজ যাবি। ওকে। তুলি তার মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে যেতে গিয়ে দেখে তার আপু বিছানায় বসে আছে আর দু চোখে জল। তুলি তার আপুকে দেখে তার কাছে গিয়ে বলে, বুবু, তুই আবারও কান্না করছিস? তুই এখনো কেন ওই ধোকাবাজকে মনে করে কান্না করছিস? হ্যাঁ বনু, আমি কি ভুল করেছি? ও কেন আমাকে এভাবে ঠকালো? ও কি পারতো না আমার সঙ্গে ভালোবেসে থাকতে? আমি কি এতটাই খারাপ? তুই খারাপ না বুবু, ওই ছেলেটা বেঈমান। ওর জন্য নিজেকে কষ্ট দিস না। বনু, ভালোবাসা খুব সহজ,
ভালোবাসলেও ভুলে যাওয়া যায়, কিন্তু মায়া, মায়া জিনিসটা কি জানিস? মায়া কি বুবু? মায়া এমন একটা জিনিস যেখানে কেউ ঢুকে যায় মনের অজান্তে, সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। যদি কেউ মায়ায় জড়ায়, সেখান থেকে ফিরে আসতে পারে না। বুবু, তাহলে কি মায়া কেটে ফিরে আসা যায় না? জানি না বনু, আমি তো পারছি না। আমি পারছি না কাব্যকে ভুলতে। ওর কেয়ার, ওর মিষ্টি কথা, ওর মন ভোলানো ভালোবাসা। বুবু, আমি জানি না ওই সব প্রেম ভালোবাসা, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোর জন্য এমন কাউকে পাঠায় যে কিনা তোর জীবন নতুনভাবে গুছিয়ে দিবে। আমি আর কাউকে চাই না। আমি এসব কিছু থেকে বেরিয়ে আসতে চাই বনু। তুলি আর কিছু বলতে যাবে তার আগেই তুলির আপু তুলিকে চুপ করিয়ে দিয়ে শুয়ে পড়ে। তুলিও আর কিছু না বলে নিজের রুমে যায়। এদিকে তারা তার ভাইয়াকে বলে, ভাইয়া তুলো খুব ভালো তাই না? তোলা। আরে ওই মেয়েটা যার স্কুটি আমাকে দিল। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, উনি খুব ভালোই তো মনে হচ্ছে। তুলা কি বলেছিল ভাইয়া? উনি ওনার ভাইকে পড়াতে বলছে। আচ্ছা তুমি পড়াবে ভাইয়া? হ্যাঁ, দেখি স্টুডেন্ট তেমন হলে পড়াবো। ওইদিকে তানু তার ফ্রেন্ড কলেজে যায়। তুলি গেটে ঢুকতে তার ফ্রেন্ড প্রিয়া এসে বলে, তুলি এত দেরি কেন? আর বলিস না, চিকুর জন্য দেরি হলো। চিকু কি করলো? আরে ওর জন্য টিচার খুঁজতে গিয়েছিলাম, তাই বাসায় এসে কলেজের জন্য রেডি হতে দেরি হলো। আচ্ছা ক্লাসে চল, দেরি হচ্ছে। ওকে চল। প্রিয়াও তুলি ক্লাসের দিকে যাচ্ছিল। এমন সময় তানুর সঙ্গে ধাক্কা খায়। তানু পড়ে যেতে নিলে তুলি তাকে আঁকড়ে ধরে। তানু কোনো রকম নিজেকে ঠিক করে তানুর সামনে তাকিয়ে তুলিকে দেখে হাঁ হয়ে যায়। সে ভাবতে থাকে, আখে বাই। এ কি ওই মেয়েটা? কাল দেখেছিলাম কেমন কালো আর আজ সাদা ধবধবে, এত সুন্দর দেখতে। এটা কি করে হলো? কথাটা ভেবেই আবারও মুখ ঘুরিয়ে চলে যায়। তুলি তানুর কাছে বিরক্ত হয়ে মনে মনে বলে, ওই মেয়েটা এরকম কেন? আমি কিছু করেছি নাকি যে মেয়েটা আমার সঙ্গে এমন করে? তুলির ভাবনার মাঝে প্রিয়া বলে, কিরে কি ভাবছিস? ক্লাসে চল। হ্যাঁ না কিছু না, চল ক্লাসে যাই। তুলি ও প্রিয়া ক্লাসেই যাচ্ছিল। এদিকে তানু ও শ্রুতি কথা বলছিল। এমন সময় সেখানে আসে পিউ। পিউকে দেখে তানু বলে, তোর আসার সময় হলো? হ্যাঁ, আম্মুর শরীর ভালো না, তাই একটু দেরি হলো। ও আচ্ছা। ওদের কথার মাঝে পিউ তুলিকে দেখে বলে ওঠে, আরে তুলি আপু কেমন আছেন? আরে পিউ যে, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আন্টি এখন কেমন আছেন? আম্মু এখন একটু ভালো। আচ্ছা এখানে দাঁড়িয়ে কথা বলছিস, তোর ক্লাস নাই? আচ্ছা আপু, যাচ্ছি। আচ্ছা যা। বলেই তুলি সামনের মেয়েদের দিকে দেখলো। সামনের মেয়েটাকে দেখে তুলি দেখে কালকে সেই মেয়েটা। তুলি কিছু না বলে পিউকে বলল, আসছি পিউ, বাসায় আসিস। ওকে আপু। তুলি চলে যায়। তুলি সেখান থেকে চলে যাওয়ার পর তানু পিউকে বলে, পিউ মেয়েটা কে রে? উনি আমার মামার মেয়ে, খুব বড় লোক জানিস, কিন্তু কোনো অহংকার নেই। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের পাশে সব সময় দাঁড়ায়। আর আমি যে আজ এই কলেজে পড়ছি তার সমস্ত ক্রেডিটই আপুর। ও আচ্ছা বুঝলাম। আচ্ছা ছাড়, ক্লাসে যাই চল। পিউ আর কিছুই বলল না। তিনজনে ক্লাসের দিকে যায়। ক্লাসে ঢুকে তুলিকে দেখে অবাক হয় তানু। তানু তুলিকে দেখেও না দেখার ভান করে অন্য বেঞ্চে গিয়ে বসে। তুলি তানুকে দেখে মনে মনে ভাবতে থাকে, মেয়েটা আমার ক্লাসে আগে দেখিনি তো। তুলির ভাবনার মাঝে প্রিয়া তুলিকে ঠেলা দিয়ে বলে, কি হলো তুলি, কি ভাবছিস? কিছু না। মেয়েটাকে চিনিস? কোন মেয়ে? ওই যে পেছনের বেঞ্চে বসেছে। ও, ওর নাম তামান্না, সবাই তানু বলি। ও আচ্ছা, তুই কথা বলিস ওনার সঙ্গে? হ্যাঁ, আমরা পাশাপাশি এলাকায় থাকি। ও আচ্ছা, মেয়েটা কেমন রে? খারাপ নয়, তবে একটু জেদি। আচ্ছা শোন, কাল তোদের ওই দিকে গিয়েছিলাম। কেন? চিকুর জন্য প্রাইভেট টিউটর খুঁজতে। আচ্ছা, পেয়েছিস? পেয়েছি, ওই তানু মেয়েটার ভাইয়া সাব্বির। ও, সাব্বির ভাইয়ের কাছে? ভাইয়া কি বলো? বললো তো পড়াবে। এমন সময় ক্লাসে স্যার ঢুকলো। তারা চুপ করে যায়। ক্লাস শেষ হতে তুলি ও প্রিয়া ক্যান্টিনে যায়।
তুলি যে চেয়ারে বসতে যাবে হঠাৎ কোথা থেকে তানু এসে চেয়ারটা নিয়ে নেয়। তার ফলে তুলি পড়ে যায়। তুলি পড়ে যেতে সবাই জোরে জোরে হেসে ওঠে। তুলি কোনো রকম উঠে তানুর দিকে তাকে রাগী গলায় বলতে লাগে, এসব কেমন বেয়াদবি শুনি? আপনি দেখছেন আমি যে চেয়ারে বসতে যাচ্ছিলাম, তাতে আমার কি? আমি বসার জন্য চেয়ার পাচ্ছিলাম না, তাই নিয়েছি। আপনি পড়লে সেটা আমার কি দোষ? আমি যে চেয়ারে বসতে যাচ্ছিলাম সেইটাই নিতে হলো কেন? এটা আমার ইচ্ছে। তুলি আরও কিছু বলতে যাবে তার আগে প্রিয়া এসে তুলিকে নিয়ে যায়। পিউ তানুর কাছে গিয়ে বলে, এটা কেমন ব্যবহার তানু? কি করলাম? তুই জানিস না তুই কি করেছিস? তুই আপুর সঙ্গে এমন করলি কেন? আমি কিছু করিনি, আমি শুধু চেয়ার নিয়ে বসতে চেয়েছিলাম। ওটাই তো আপু বসতে যাচ্ছিল। তো বসতে যাচ্ছিল কিন্তু বসেনি তো। তোর সঙ্গে কথা বলে লাভ নেই বলেই রেগে হনহনিয়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। তানু শ্রুতির দিকে তাকিয়ে বলল, এটা কি হলো শ্রুতি? যেটা হয়েছে সেটা ঠিক হয়নি তানু, এটা তোর থেকে আশা করিনি। ছি, তুই এমন করতে পারিস ভাবিনি। এই কথা বলে শ্রুতিও সেখান থেকে চলে যায়। এতে তানুর খুব রাগ হয়। এতে তানু তুলির ওপর আরও রেগে যায়। তুলি বাসায় চলে আসে। তানুও ক্লাস না করে বাসায় যায়। তানুকে দেখে তারা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আপু আমার চকলেট। তারু পাখি, আজ তোর জন্য চকলেট আনতে পারিনি, সরি বনু। তানু চকলেট নিয়ে আসেনি দেখে তারার মন খারাপ হয়ে যায়। এমন সময় সাব্বির এসে বলে, আপু নিয়ে আসেনি তো কি হয়েছে, ভাইয়া তো নিয়ে এসেছে। সাব্বিরকে দেখে তারা খুশি হয়ে দৌড়ে যায়। তারাকে কোলে তুলে নিয়ে সাব্বির চকলেট দেয়। তারা চকলেট পেয়ে খুশি হয়ে সাব্বিরের গালে চুমু দিয়ে মিষ্টি গলায় বলে, থ্যাংক ইউ ভাইয়া। হয়েছে, যা এখন। তারা চলে যায়। সাব্বির তানুকে অসময়ে বাসায় দেখে অবাক হয়ে বলে, তানু তুই এখন এখানে কেন? তোর তো এই সময় কলেজে থাকার কথা। কিছু না ভাইয়া, এমনি ভালো লাগছিল না, তাই বাসায় চলে এলাম। ওইদিকে রাজ বসে ফোন দেখছে। তখনই রাব্বি তার পাশে বসে মাথায় একটা চাটি মেরে বলে, কিরা কি করস ফোনে? কি আর করব, ফেসবুকে গল্প পড়ছি। নতুন একটা গল্প পোস্ট করেছে লেখিকা। কে লেখিকা? গল্পে কি পাস তুই? তুই বুঝবি না ভাই, গল্পই তো জাদু। আর সেটা যদি হয় লেখিকা তানিশা সুলতানার লেখা। তানিশা সুলতানা? হ্যাঁ, ফেসবুকের একটা লেখিকা। আমি তো ওর জন্য পাগল, জানিস তো। আমি ওর গল্প পড়ে পাগল হয়ে যাই। ওর লেখার প্রতিটা গল্প আমার কাছে খুব ভালো লাগে। বুঝলাম। তো এখন কি গল্প নিয়ে পড়ে থাকবি নাকি কাজে যাবি? হ্যাঁ চল। রাজ ও রাব্বি উঠে দাঁড়ায়। সানা এসে রাব্বিকে নিয়ে যায়। রাজ বাইক নিয়ে সেখান থেকে মলের দিকে আসে। ওইদিকে তুলির মা তুলিকে বলে, তুলি একটু নিচে আয়। আসছি আম্মু। বলেই একটু পর তুলি নিচে আসে। এমন সময় তার ছোট ভাই সাকিব এসে বলে, আম্মু আমিও আপুর সঙ্গে যাব। সাকিবের কথা শেষ হতে তুলি তার মাকে বলে, ভাই কি বলেছে আম্মি? ও কি বলবে? তুই আর সাকিব মিলে একটু মলে যা। কেন আম্মু, এখন অসময় মলে যাব কেন? আরে কাল আমরা একজনের বাসায় যাব, ওদের জন্য নিয়ে যাব। ওখান থেকে সবার জন্য শাড়ি ও কসমেটিক নিয়ে আসিস। কয়টা শাড়ি? 3টে শাড়ি নিস। তুলি আর কিছু না বলে তার কালো মার্সিডিজ নিয়ে বার হয়। সাকিব এসে তার কাছে বসে গাড়ি স্টার্ট করে তুলি মলের দিকে যেতে লাগে। ওইদিকে রাজ বাইক নিয়ে পৌঁছায় মলে। তার বোন ফোন করে কয়েকবার রিং হওয়ার পর রাজ কল রিসিভ করে বলে, হ্যাঁ বনু বল। ভাইয়া তুই কোথায়? কোথায় আর, তোর লিস্টের সামানগুলো নিতে এসেছি। ও আচ্ছা, ভালো করেছিস। আর শোন। হ্যাঁ বল। ছুটকির চকলেট নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। তোর আর কিছু লাগবে? না, তুই লিস্টের সামানগুলো নিয়ে আসিস। আচ্ছা কল রাখছি। বলেই কল রেখে বাইক পার্ক করে মলে ঢুকে যায়। ওইদিকে তুলি মলে পৌঁছে সাকিবকে বলে, সাব্বির ভিতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। সাকিব গাড়ি থেকে নেমে মলের ভিতরে চলে যায়। তুলি গাড়ি পার্ক করে ভিতরে যায়। প্রথমে কসমেটিকের দোকানে ঢুকেই একটা কানের দুল দেখে হাত বাড়ায়। তখনই আর একটা শক্তপোক্ত হাত এসে দুলের উপর পড়ে। হাতে দুলটা নিতে গেলেই তুলি হাতের মালিককে না দেখে চিৎকার করে বলে, দেখুন এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিব। তুলির কথায় সেই হাতের মালিকও একটু রাগী গলায় তুলির দিকে ফিরে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, এটা আমার, আমি নেব। আপনার মানে? এটা আমি আগে নিতে চেয়েছি। না, আমি ওটা আগে আমি দেখেছি, ওটা আমি নেব।
আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন কেন এত? হ্যাঁ, আমরা মেয়েরাও অত ঝগড়া করতে পারি না? আচ্ছা তাই নাকি? তোমরাই তো এক একটা ঝগড়ার ভান্ডার। এখন এটা ছাড়ুন, আমি এটা নিব। এটা না নিতে পারলে আমার বোন আমাকে বাসায় ঢুকতে দেবে না। কিন্তু এটা আমার পছন্দ, তাই আমি নিব। দুজনের ঝগড়া যখন তুঙ্গে, তখনই কথা থেকে যেন সাকিব এসে দুজনকে এমন ঝগড়া করতে দেখে বলে, আপু তুই ঝগড়া করছিস কেন? আমি কোথায় ঝগড়া করছি? ওই লোকটাই তো ঝগড়া করছে। এটা আমার পছন্দ, আমি নিব, কিন্তু উনি বলছে উনি নিবে। তখনই রাজ আবারও গুরুগম্ভীর গলায় বলে, হ্যাঁ তো, ওটা আমার পছন্দ, তাই আমি নেব। ওদের আবারও ঝগড়া করতে দেখে সাকিব দুজনের মধ্যে এসে বলে, আরে তোমরা ঝগড়া করো না, তোমরা দাঁড়াও, আমি দেখছি। কথাটা বলেই সাকিব মলের স্টাফকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, ওনারা যে দুল নিয়ে ঝগড়া করছে, ওই দুল কি একটাই আছে নাকি আরও আছে? সাকিবের প্রশ্ন শুনে স্টাফ জানায় আরও আছে। তখন সাকিব দেখাতে বলে। স্টাফ ভেতর থেকে আরও একজোড়া দুল এনে তাদের সামনে রাখে। সাকিব এবার তাদেরকে দেখিয়ে বলে, দুজনে মিছিমিছি ঝগড়া করলে একবার স্টাফদের জিজ্ঞেস করে দেখতে আর জোড়া আছে কিনা। সেটা না করে একটা দুল নিয়ে তখন থেকে ঝগড়া করছে নিচে। আপু চলো, আর ভাইয়া আপনি এটা প্যাক করুন। বলেই সাকিব তুলির হাত ধরে অন্যদিকে চলে যায়। রাজও অন্য কেনাকাটায় মন দেয়। কেনাকাটা করে তুলি বাসায় ফিরে আসে আর মনে মনে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করে। ওই ছেলেটার জন্য আজ আমি হেরে গেলাম। ওকে আমি ছাড়বো না। কে ও? কেন বারবার আমার সামনে চলে আসে? পরের দিন তুলি শুয়ে আছে। সাকিবকে ডাকে তার মা। সাকিব, সাকিব, এই বাদর কোথায় থাকে বলো তো? আরে কয়টা বাজে, হুঁশ আছে? তুলির মায়ের চিৎকার শুনে তুলির আপু দৌড়ে আসে। সাকিব ঘুমিয়েছিল, তার মায়ের আওয়াজ শুনে ভয়ে ভয়ে ধরফড় করে ওঠে। কোনো রকম বাইরে আসে তুলির আপু তার মাকে বলে, আম্মু কি হলো? সকাল সকাল চিৎকার করছো কেন? ভাই মনে হয় শুয়ে আছে। শুয়ে আছে মানে? আচ্ছা, ওই ছেলেটা কি সোজা হবে না? আর কয়েকদিন পর ওর পরীক্ষা, আর মহারাজ নাক ডেকে ঘুমাচ্ছে। ওকে উঠিয়ে নিয়ে আয়, আমি যেন 5 মিনিটের মধ্যে ওকে পড়ার টেবিলে দেখি। আচ্ছা তুমি শান্ত হও, আমি ভাইকে নিয়ে আসছি। তুলির মা তুলির আপুর কথা শুনে রান্নাঘরে চলে যায়। তখনই কাঁপতে কাঁপতে সাকিব ঘুম চোখে নিচে নেমে আসে। সাকিব ভয়ে ভয়ে তার আপুকে বলে, আপু, আম্মু কোথায়? আম্মু খুব রেগে গেছে? হ্যাঁ, আম্মু খুব রেগে গেছে। তুই এমন কেন করিস ভাই? পড়ার টাইমে তো পড়ে নিতে পারিস। পড়তে তো চাই আপু, কিন্তু কিন্তু কি? কিন্তু অঙ্ক আমার মাথায় ঢুকে না। কতবার চেষ্টা করেছি কিন্তু হয় না। এর জন্য পড়তে বসতে ইচ্ছা করে না। আমি কি করব? বুঝলাম, তুই চিন্তা করিস না, আমি আম্মুর সঙ্গে কথা বলছি। কথাটা বলেছে এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ হয়। কলিং বেলের আওয়াজ শুনে তুলির আপু সাকিবকে বলে, দাঁড়া এখানে, আমি গিয়ে দেখি কে এলো। আচ্ছা তুমি দেখো, আমি হাত মুখ ধুয়ে আসছি। ওকে যা। সাকিব নিজের রুমে চলে যায়। ওইদিকে কলিং বেল বাজতেই আছে। তুলির আপু বিরক্ত হয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে সামনে একটা অপরিচিত ছেলেকে দেখে। ছেলেটাকে দেখে তুলির আপু অবাক হয়। সে কিছুক্ষণ ওয়েট করে ছেলেটাকে দেখছে। ওইদিকে ছেলেটা তো বিভোর হয়ে তুলির আপুকে দেখছে। ঘুম থেকে বেরিয়ে তুলির আপু ছেলেটাকে দরজার সামনে দেখে জিজ্ঞেস করে, কে আপনি? আমি সাব্বির। কাকে চাই? আচ্ছা, এটা কি মিস তুলির বাসা? আপনি তুলিকে চেনেন? চিনি বলতে কাল উনি আমার বাসায় গিয়েছিলেন। ওনার ভাই। কেন গিয়েছিল? ওনার ভাইয়ের জন্য প্রাইভেট টিউটর খুঁজতে আমাকে আজ এখানে আসতে বলেছিল। ও বুঝলাম, ভিতরে আসুন। আপনি কে? আপনি যাকে পড়াতে এসেছেন, আমিও আপু। ও আচ্ছা, মিস তুলি। সে তো এখন ঘুমোচ্ছে। দুজনেই ভিতরে আসে। তুলির আপু সাকিবকে সোফায় বসতে বলে। একটু পর চিকু আসতেই তুলির আপু চিকুকে বলে, চিকু, উনি তো প্রাইভেট টিউটর। তুলি ওনাকে আসতে বলেছিল, তুই ওনাকে নিয়ে তোর রুমে যা। আমি আম্মুকে বলে ওনার জন্য নাস্তা পাঠাতে বলছি। তুলির আপুর কথা শুনে চিকু সাব্বিরকে প্রশ্ন করে, স্যার, আপনি কি আমাকে অঙ্ক দেখাতে এসেছেন? হ্যাঁ, তোমার আপু আমাকে কাল গিয়ে বললো তুমি নাকি অঙ্ক বুঝতে পারো না, তাই এলাম। ভালো হয়েছে, চলুন স্যার।
বলেই এক প্রকার হাত ধরে জোর করে টেনে নিয়ে যায়। সাব্বিরও চিকুর সঙ্গে যেতে লাগে। যেতে যেতে সাব্বির চিকুকে বলে, তোমার নাম কি? আমার নাম সাকিব আহমেদ, সবাই ভালোবেসে চিকু বলে ডাকে। আজ থেকে আপনিও ডাকতে পারেন। আচ্ছা, নিচে যিনি ছিলেন উনি কে? উনি আমার বড় আপু, তাবাসসুম জান্নাত। আচ্ছা, এখন চলো বই খোলো। চিকু পড়ার জন্য পড়ার টেবিলে বসে। একটা চেয়ার টেনে চিকু সাব্বিরকে বলে, স্যার এখানে বসুন। হ্যাঁ, তুমি বই খোলো, যেটা তোমার প্রবলেম হয়। ওকে স্যার। চিকু বই খোলে। একটু পর জান্নাত চা নাস্তা নিয়ে চিকুর রুমে যায়। দরজায় দাঁড়িয়ে জান্নাত বলে, আসবো? জান্নাতের গলার আওয়াজ শুনে সাব্বির চোখ তুলে দরজার দিকে চোখ তুলে তাকায়। দরজায় জান্নাতকে দেখে বলে, ও আপনি, আসুন না। সাব্বিরের কথাই জান্নাত ভেতরে আসে। টি টেবিলে চা ও নাস্তার প্লেট রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, নিন চাটা খেয়ে নিন। এইসবের কোনো দরকার ছিল না। তাই বললে কি হয়? আপনি পড়ান, আমি আসছি। ওকে মিস জান্নাত। তুলির আপু চলে যায়। সাব্বির চিকুকে পড়ায়। ওদিকে জান্নাত গিয়ে তুলিকে ডেকে ঘুম থেকে তোলে। তার দাদির রুমে গিয়ে বলে, দাদি কি করছো? এই তো বসে আছি। আজ তুই আমার রুমে, মহারানী কোথায়? তুলি কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। কলেজ যাওয়ার আগে একবার আমার সামনে আসতে বলিস মহারানীকে। আচ্ছা দাদি। তোর আম্মু কি করছে? আম্মু ডাইনিং রুমে বসে আছে। বনু এলে নাস্তা করে ওষুধ খাবে। আচ্ছা জান্নাত, তোকে একটা কথা বলবো? হ্যাঁ দাদি, বলো না, কি বলবে? বয়স তো হলো, পড়ালেখাও শেষ, এবার তো বিয়ে সংসার নিয়ে ভাব। দাদি আমি বিয়ে করতে চাই না। তাই বললে হয় সেমরি? তুই যদি বিয়ে না করিস ছেলেগুলো তো কান্না করবে। ছেলেরা কান্না করবে মানে? মানে হচ্ছে তুই বিয়ে করতে রাজি না হলে একটা ছেলের তো ভাগ্য পুড়বে। পড়বে, তাতে আমার কি? আমি ওই বিয়ে নিয়ে ভাবছি না দাদি। তুমিও এসব নিয়ে আমাকে কিছু বলো না। তুই কেন এমন করছিস বলতো? দাদি আমি এলাম বলেই তার দাদির রুম থেকে চলে আসে। আসতে গিয়ে চিকুর রুমের দিকে নজর যায়। দেখে চিকুর টিউটর চিকুকে মন দিয়ে পড়াচ্ছে। তুলির আপু কিছু না বলে নিজের রুমে চলে যায়। একটু পর তুলি কলেজ থেকে যাওয়ার জন্য রেডি হয়ে একদম নিচে নেমে আসে। তার আম্মু তাকে দেখে বলে, এই তোর সময় হলো? কখন থেকে আর বসে আছি। সরি আম্মু, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেল। তুলির মা নাস্তা বেড়ে তুলিকে মাখিয়ে খাইয়ে দেয়। তারপর নিজেও খায়। খাওয়া শেষ হতে তুলি তার মাকে ওষুধ খাইয়ে কলেজ ব্যাগ নিয়ে টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে তার মাকে বিদায় দিয়ে বেরিয়েছে। রাস্তায় কিছু দূর আসার পর দেখে কালকে সেই ছেলেটা কয়েকটা ছেলেকে মারছে। তুলি এমন দৃশ্য দেখে গাড়িটা এক সাইড করে ছেলেটার কাছে এগিয়ে যায়। গিয়ে ছেলের কলার ধরে বলে, এই ছেলে, তোর সমস্যা কি? হ্যাঁ, রাস্তায় গুন্ডামি করো, অসহায় ছেলেদের মারছো, মেয়েদের রিক্সা থেকে নামতে বলো, এটাই তোমার চরিত্র? দেখুন, আপনি কিছু জানেন না, তাই না জেনে কিছু বলতে আসবেন না। জানি না কি? হ্যাঁ জানি না কি? রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করবে আর বলতে এলে জানি না? লোফার ছেলে কথাকার। এই আপনারা যান। তুলির কথা শুনে ছেলেগুলো যেতে চাইলে তখনই রাত চিৎকার করে ছেলেদেরকে বলে, তোরা যদি এক পা বাড়াস তোদের কি অবস্থা করবো তোরা সেটা ভাবতেও পারবি না। রাজের কথা শুনে ছেলেগুলো ভয়ে দাঁড়িয়ে যায়। তখন তুলি আবারও ছেলেদেরকে বলে, এই আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? ওই ছেলে তোমাদের কিছু করতে পারবে না, যাও তোমরা। ছেলেগুলো পালাতে যাবে। রাজ তুলিকে বলে ওঠে, দেখুন, আপনি আমার কাজে বাধা দিবেন না। আপনি যেখানে যাচ্ছিলেন যান না সেখানে, আমার কাজে কেন বাধা দিচ্ছেন? ততক্ষণে ছেলেগুলো পালিয়ে যায়। এমন সময় কোথা থেকে রিক ও রাব্বি এসে বলে, রাজ চল এসব ছাড়। হ্যাঁ চল, এই ফালতু মেয়ের সঙ্গে মুখ লাগাতে চাই না। যত সব আজাইরা পাবলিক, কিছু বুঝে না চলে আসে। সানা কোথায়? ওইদিকে আছে। রাজ, রিক ও রাব্বি চলে যায়। তুলি এর কিছু না বলে কলেজে যায়। কলেজে ঢুকেই তানুর সঙ্গে দেখা। তানুকে দেখে আর এক দফা লেগে যায়। তানুও তুলিকে দেখে জ্বালিয়ে ওঠে। এমন সময় প্রিয়া এসে তুলির কাঁধে হাত রেখে বলে, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? কখন থেকে তোর জন্য বসে আছি। সরি রে দোস্ত, আসলে রাস্তায় খুব জ্যাম ছিল। তানুর থেকে চোখ সরিয়ে প্রিয়ার দিকে চোখ করে বলে। এদিকে তানুর বান্ধবী পিউ ও শ্রুতি এসে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? ক্লাসে নতুন ম্যাম এসেছেন, চল যাই। তুলি একবার তানুর দিকে দেখে। তানুও তুলির দিকে দেখে নিয়ে বলে, হ্যাঁ চল, এখানে ফালতু বকে লাভ নাই। বলেই তিনজনে ক্লাসের দিকে যায়। তুলিও প্রিয়ার হাত ধরে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে তানু ও বাকিরা একদম পেছনের বেঞ্চে বসে।
তার আগের বেঞ্চে তুলি ও প্রিয়া। পিউ তানুকে বলে, কি রে, গরম হয়ে আছিস কেন? আর কেন, তোর ওই কাজিনের জন্য। ওকে দেখলেই আমার গা জ্বালা করে। আচ্ছা, তুলি আপু কি করলো যে তুই আপুকে নিয়ে এত রেগে যাস? আমি জানি না, ওকে দেখলেই কেমন রাগ রাগ লাগে। ও সব ছাড়। হ্যাঁ, এসব নিয়ে অত মাথা খারাপ করিস না। বলতে বলতে ক্লাসরুমের একজন সুন্দরী মেয়ে এসে ঢোকে। সব ছেলেগুলো হাঁ হয়ে মেয়েটিকে দেখছে। মেয়েটা একটা নীল রঙের শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া কোমর পর্যন্ত লম্বা চুল, কপালে ছোট একটা টিপ, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক। মেয়েটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ক্লাসের ছেলে মেয়ে সবাই হাঁ হয়ে দেখছে। মেয়েটা হঠাৎ ক্লাসে সবার উদ্দেশ্যে বলে, গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের নতুন প্রফেসর সানায়া ইসলাম। সানায়ার কথা শুনে সবাই একসঙ্গে বলে ওঠে, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, বসো তোমরা, আমি তোমাদের ইংলিশ নেব। কোনো সমস্যা তোমাদের? নো ম্যাম। ম্যাম, একটা কথা বলবো? বলো, তোমাদের সব প্রশ্নে জবাব দিতে চাই। ম্যাম, আপনি কি সত্যি আমাদের প্রফেসর? আপনাকে দেখে মনেই হচ্ছে না। তাই বুঝি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদের নতুন প্রফেসর। তোমার নাম? ম্যাম, আমি তামান্না। আচ্ছা, বসো। তুমি? আমি আনিকা জাহান পেও। আর তুমি? আমি তুলি। এইভাবে সবার সঙ্গে পরিচয় লড়ে। ক্লাস শুরু করে ক্লাস শেষ করে তুলি প্রিয়া একটা গাছের নিচে বসে কথা বলছিল। এমন সময় সেখানে রাশিদ নামের একটা ছেলে এসে বলে, আই লাভ ইউ তুলি। একটা অপরিচিত ছেলের মুখে আই লাভ ইউ শুনে অবাক হয় তুলি। প্রিয়া তো শকড। তুলি ছেলেটার দিকে তাকিয়ে দেখে ছেলেটার গায়ে একটা কালো রঙের টি শার্ট, পায়ে হাওয়াই চুটি। তুলি চুলগুলো তেলে চকচক করছে, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, পুরোই হাবাবোবা একটা ছেলে। তুলি ছেলেটাকে বলে, কি বললে তুমি? আই লাভ ইউ তুলি। তুমি আমার নাম জানলে কি করে? আর তুমি আমাকে ভালোবাসো মানে কি? ভুল বুঝছেন না, আসলে ওই মেয়েগুলো আমাকে র্যাক দিয়েছে, তাই আপনাকে। রাশিদের কথা শুনে তুলি মেয়েগুলোর দিকে তাকায়। তুলি দেখে সামনে তানু তার দলবল। তুলির বুঝতে বাকি নেই এটা কার কাজ, তাই তুলি ছেলেটার উপর রাগ না করে তার থেকে গোলাপ নিয়ে বলে, দেখো, আমি ওসব পছন্দ করি না। যেহেতু তুমি র্যাগের শিকার, তাই কিছু বললাম না। যাও এখান থেকে। ওকে মিস তুলি। রাশিদ চলে যায়। তানু হাসছে। তুলি তানুর উপর রেগে সেখান থেকে উঠে প্রিয়াকে বলে, প্রিয়া, আমি বাসায় গেলাম। এখন বাসায় যাবি? তোর তো আরো দুটো ক্লাস আছে। ক্লাস করব না, আম্মু জলদি বাসায় যেতে বলেছে। আচ্ছা, বুঝলাম। ওকে, তুই তাহলে যা। তুলি চলে যায়। পিউ তানুকে বলে, তানু তুই কেন এমন করিস বলতো? দেখ পিউ, তোর যদি তোর আপুর জন্য কষ্ট লাগে তবে আমার সঙ্গে থাকিস না, কারণ আমি তো ওকে উঠতে বসতে সবার সামনে অপমান করব। আর একটা ক্লাস করে তানু বাসায় চলে যায়। তুলি বাসায় যেতে তার আম্মু, আপু, চিকু ও দাদি একটা অনুষ্ঠান বাড়ি যায়। তুলি ওয়াশরুম যাবে বলে একজনের থেকে জেনে সেদিকে যাচ্ছিল। তখনই একটা শক্তপোক্ত হাত তুলির হাত ধরে টেনে একটা আলো অন্ধকার ঘরে টেনে নেয়। তুলি ভয় পায়। সে অনুভব করে কেউ তার ঠোঁটের ওপর হামলা করছে। তুলির খুব লাগছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বলিষ্ঠ পুরুষের কাছ থেকে নিজেকে ছাড়াতে আর পারছে না। পুরুষটা কিস শেষ করে তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর কখনো এই সাজে আমার সামনে আসবে না, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আই লাভ ইউর লিপস্টিক। বলে পুরুষটি অন্ধকার ঘরে বিলীন হয়ে গেল। তুলি যেন এখনও কোনো ঘোরের মধ্যে আছে। কিছুক্ষণ পর যখন রিয়েলাইজ করলো তার সঙ্গে কি হয়েছে, তখন রাগে তার গা রিরি করছে। সে সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কেউ কেন করলো এটা? ও কি আমাকে চিনে? কিন্তু আমি তো এখানে কাউকে চিনি না। তাহলে ওর ভাবনার মাঝে ওর আপু এসে ডাকতে থাকে, তুলি কোথায় তুই? আম্মু ডাকছে। ওইদিকে ওই পুরুষটি মনে মনে ভাবতে লাগে, এটা আমি কি করলাম? কেন এমন করলাম? আমি তো অন্য কাউকে মনে মনে পছন্দ করি, আমি তো তাকে খুঁজেছি, তাহলে ওই মেয়েটাকে দেখে কেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? তুলি তার আপুর আওয়াজ শুনে কি করবে বুঝতে পারে না। সে ভাবতে থাকে, আপু যদি আমাকে এভাবে দেখে কি ভাববে? আর ওই শয়তান ব্যাটা আমার ঠোঁটটারে কি অবস্থা করেছে? এই অবস্থায় আপু দেখলে কি ভাববে? না না, এই অবস্থায় আপুর সঙ্গে দেখা করা যাবে না। দুদিন কাটে। কলেজ থেকে একটা ঘোরার প্ল্যান হয়। সবাই যাওয়ার জন্য আগ্রহী। প্রিয়া তুলিকে বলে, কি
কি রে তুলি, তুই কিছু বুঝিস না কেন? ঘোড়ার কথা উঠলে তো আবার আগে তুই আগ্রহ দেখাস। এবারে কি হলো তোর? কিছু না ইয়ার, ভালো লাগছে না। তুলি আর প্রিয়া যখন কথা বলছিল তখন কথাটা তানু শুনে ফেলে। তাই তানু তুলিকে শুনিয়ে শুনিয়ে পিউকে শ্রুতিকে বলে, একজন ভয় পাচ্ছে, আমি আছি তো তাই। কথাটা তুলি শুনে বলে, আমি তোমাকে কেন ভয় পেতে যাব? আমার ইচ্ছে করছে না, তাই যেতে চাইছি না। ওসব তো বাহানা মাত্র। আমার তো এটাও মনে হচ্ছে একজনের বাসা থেকে হয়তো যেতে দেবে না, বাচ্চা মেয়ে যদি হারিয়ে যায়। তুলির এখন বেশ রাগ হচ্ছে তানুর কথা শুনে, তাই মন খারাপের কথা বাদ দিয়ে প্রিয়াকে বলে, প্রিয়া আমার নাম লিখে দে, আমিও যাব। সেই দিন আর কোনো ক্লাস হয়নি। তুলি বাসায় আসার জন্য গাড়ি বার করেছে। এমন সময় সানায়া এসে দাঁড়ায় তুলির সামনে। তুলি সানায়াকে দেখে বলে, ম্যাম কিছু বলবেন? কোথায় যাচ্ছ তুমি? ম্যাম বাসে যাব। আমাকে একটু ড্রপ করবে? ওকে ম্যাম, আসুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। তুলি সানায়াকে নিয়ে মোড়ে নামিয়ে দিয়ে বাসার দিকে যাচ্ছে। এমন সময় তার গাড়ির সামনে এসে পড়ে কয়েকটা ছেলে। হঠাৎ এমন কিছু দেখে তুলি হকচকিয়ে যায়। ব্রেক কষে গাড়ি থামাতে দেখে সেই ছেলেটা আবারও এই ছেলেগুলোকে মারছে। এটা দেখে তুলি দেখে রেগে বাইরে এসে রাজের কলার ধরে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কষে একটা চড় মেরে রাগী গলায় বলে, ওই বেয়াদব ছেলে, তোর সমস্যা কি? হ্যাঁ, সব সময় রাস্তাঘাটে মারামারি করিস? মাস্তান হয়েছিস? হ্যাঁ, যখন খুশি তখন মারামারি করিস। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, যখন তখন আমার কাজের মাঝে চলে আসো। কাজ? এইটা কাজ? মানুষকে রাস্তাঘাটে মারাটা তোর কাজ? আর একদিন যদি তোকে এইভাবে কাউকে মারতে দেখি তবে তোর যে কি অবস্থা করব। এই মেয়ে, তোমার সমস্যা কি? আমাকে কতটুকু চেনো? হ্যাঁ, একটা মানুষকে না চিনে না জেনে কিভাবে তাকে কথা শোনাতে পারো? হ্যাঁ, একটা মাস্তানকে যতটা জানার জেনে গেছি, আমাকে আর জানাতে হবে না। পরের দিন তুলি লাগেজ গোছাচ্ছে। এমন সময় প্রিয়া কল করে, কি রে তুই রেডি? হ্যাঁ, আর 5 মিনিট। প্রায় আধা ঘন্টা পর ওরা কলেজে পৌঁছায়। সবাই এসে গেছে, শুধু তানু আসেনি। সবাই সিটে বসেছে। তুলি ও প্রিয়ার একটু লেট হওয়ার জন্য ওরা গিয়ে পেছনের সিটে বসেছে। তুলি দেখলো সবাই এসে গেছে, শুধু তানু নেই। এটা দেখে তুলি মনে মনে বলে, এটা কি হলো? যে মেয়েটা এত ফরফর করলো ঘুরতে যাওয়ার জন্য, আজ তার কোনো খবর নেই। কি ব্যাপার, মেয়েটা যাবে না নাকি? এইসব আকাশ পাতাল ভাবছে। এমন সময় একটা মেয়ের কণ্ঠস্বর, এক্সকিউজ মি, ব্যাগটা তুললে আমি বসতাম। ভাবনার মাঝে একটা মেয়ের কণ্ঠস্বর শুনে তুলি চোখ তুলে তাকায়। দেখে সামনে তানু। তানু বাসে উঠেই দেখে বাস রিজার্ভ, একটা সিট ছাড়া। সিটটা তুলির পাশে। তানু পিউকে উঠতে বলে, কিন্তু পিউ রাজি হয় না। তাই বাধ্য হয়ে তুলির পাশে বসে। তুলি একবার চোখ তুলে দেখে প্রিয়ার সঙ্গে কথায় মত্ত হয়। তানুর এইসব বিরক্ত লাগছে, কিন্তু সব মুখ বুজে সহ্য করছে। প্রায় 5 ঘন্টা জার্নি করে সবাই পৌঁছায় রিসর্টে। একটা রুমে 4 জন করে থাকবে। তানু ও তুলি একই রুমে পড়ে। দুজনেই প্রথমে রাজি হতে চায় না, কিন্তু সানার জন্য বাধ্য হয়ে এক রুমে থাকলো। 2টো খাট, একটাই তুলি ও প্রিয়া আর একটাই সানায়া ও তানু। তুলি ও তানু দুজনে একটু সহ্য করতে পারে না। সবাই দুপুরে লাঞ্চ করতে বসে। ওয়েটার চিকেন নিয়ে আসে, সবার পাতে দিয়ে যায়। তুলির পাতে দেবে অমনি তুলি বলে ওঠে, ভাইয়া আমি চিকেন খাই না। ওয়েটার বলে, একটু দিই ম্যাডাম। কিন্তু তুলি জানায়, ভাইয়া আসলে চিকেন আমার অ্যালার্জি। তুলির কথা শুনে ওয়েটার চিকেন দেয় না। ওইদিকে তানু মুচকি মুচকি হাসছে, যেটা পিউর নজর এড়ায়নি। রাতে ঘুমানোর সময় তুলি অনুভব করে তার গা চুল গেছে। তুলি অতটা পাত্তা দেয় না, কিন্তু ভারী রাতে তুলির গোটা শরীর লাল হয়ে যায়। তুলি সারা রাত একটু ঘুমাতে পারে না। ভারী রাতে তানুর ঘুম ভাঙে। পানি খাওয়ার জন্য টেবিলের দিকে হাত বাড়াতে গিয়ে দেখে তুলি বসে আছে আর কান্না করছে। তানু বুঝতে পারে না। এমন সময় প্রিয়ার ঘুম ভাঙে। লাইট জ্বালাতে গেলে তানু ঘুমের ভান ধরে শুয়ে পড়ে। প্রিয়া লাইট জ্বালিয়ে তুলিকে জিজ্ঞেস করে, তুলি কি হচ্ছে তোর? একই তোর গোটা শরীর লাল হয়ে গিয়েছে। এবার তুলি প্রিয়ার কথা শুনে জোরে কান্না করে দেয় এবং কান্না করতে করতে প্রিয়াকে তুলি বলে, প্রিয়া আমার শরীর খুব চুলকাচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব, ওষুধও নেই। কি বলছিস এসব? কি করে হলো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় কোনোভাবে আমি চিকেন খেয়েছি। কি বলছিস? চিকেন কি খাবি? বুঝতে পারছি না, তবে মন বলছে আমার কোনো খাবারে চিকেন ছিল। প্রিয়া একটা অ্যালার্জির
ট্যাবলেট দেয়। তুলি খেয়ে পানি খেয়ে ঘুমায়। এদিকে তানু মনে মনে ভাবে, না, এটা আমি ঠিক করিনি। কারোর চিকেনে এত প্রবলেম হইয়া আমার জানা ছিল না। আমি ভুল করেছি। তুলির মা চিকুকে ডেকে সাব্বিরকে নিয়ে যেতে বলে। চিকুর রুমে যেতে গিয়ে দেখে জান্নাত তার রুমের বারান্দায় বসে আছে। দুই চোখ জলে চিকচিক করছে। সাব্বির প্রথমে বুঝতে পারে না, পরে ভালো করে খেয়াল করে দেখে জান্নাত কান্না করছে। সাব্বির অবাক হয়, মনে মনে ভাবে, কি ব্যাপার, কি হয়েছে ওনার? উনি কান্না করছেন কেন? সাব্বিরের ভাবনার মাঝে হঠাৎ জান্নাত বাইরে তাকায়। বাইরে তাকিয়ে দেখে সাব্বির তার দিকে তাকিয়ে আছে। জান্নাত সাব্বিরকে দেখে চোখ নামিয়ে নেয়। সাব্বির অপ্রস্তুত হয়ে পড়ে, তাই সেখানে না দাঁড়িয়ে চিকুর সঙ্গে চলে যায়। এদিকে রাজ ও তার বন্ধুরা বসে আছে বাইকে। রিক এসে বলে, চল আমি রেডি। এত লেট কেন তোর? তোর কি দায়িত্ববোধ বলতে কিছু নেই? রাগিস না দোস্ত, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। ছাড় দোস্ত, চল এখন। সানায়া কল করেছিল, সময় মতো যেতে হবে। ওকে চল। তিনজনে চলে যায়। ওইদিকে সবাই মিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তানু সবার থেকে দূরে যায়। রাস্তা হারিয়ে ফেলে। রিসর্টে যাওয়ার রাস্তা খুঁজে পায় না। কী করবে খুঁজে পায় না। ওইদিকে দুটো মেয়ের সঙ্গে তানুর দেখা হয়। মেয়ে দুটো তানুকে দেখে বলে, কি হয়েছে আপু? আপনারা? আমরা এখানকার বাসিন্দা। আপনার কি হয়েছে আপু? আর বলবেন না, রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কলেজ ট্যুরে এসেছি। এখন কি করব বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না আপু, আমরা আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব। মেয়েটার কথা শুনে তানু খুশি হয়ে বলে, আপনারা সত্যি বলছেন? আপনারা আমাকে পৌঁছে দিবেন? হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে আসুন। থ্যাংক ইউ। তানু মেয়ে দুটোর সঙ্গে যেতে লাগে। এদিকে সবাই তানুকে খুঁজতে, তুলি ও তানুকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে যায়। একটা টোটো নেয় মেয়ে দুটো। তারা টোটোয় উঠতে টোটোওয়ালা টোটো চালায়। টোটো চালক বারবার অদ্ভুতভাবে তানুকে দেখছে। তানু সেদিকে ধ্যান নেই। এদিকে রাজকে সানায়া কল দেয়। রাজ বাইক দাঁড় করিয়ে কল রিসিভ করতে সানায়া উদ্বিগ্ন কণ্ঠে বলল, রাজ, একটা সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস? কি হয়েছে? রাজ, আমাদের একটা স্টুডেন্ট তানু আমাদের গ্রুপ থেকে হারিয়ে গেছে। কি বলছিস? আমরা আসছি। বলেই কল কেটে আবারও বাইক স্টার্ট করে। ওইদিকে তুলি খুঁজতে খুঁজতে তানুকে দেখতে পায়। তানুকে দেখে টোটোর পিছনে টোটো একটা জঙ্গলের কাছে এসে দাঁড়ায়। সেটা দেখে তানুর ভয় করতে লাগে। তানু ভয়ে ভয়ে মেঘ দুটোকে বলে, আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে রিসর্ট দিয়ে। তানুর কথা শেষ হতে না দিয়ে মেয়ে দুটো বলে, আরে বেব, ভয় পাচ্ছ? ভয় পেও না, আমরা আছি না। আপনারা আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমি রিসর্ট। আরে আরে বেব, এত অস্থির কেন? যাবি তো রিসর্ট, তার আগে তোর কাছে কি আছে বের কর। মানে এসব কি বলছেন? কেন সহজ কথা বুঝিস না? বের কর কি আছে। তানুর দিকে মেয়ে দুটো ছুরি তাক করে আছে। তানু অনেক ভয় পেয়ে যায়। বাধ্য হয়ে তার কাছে যা যা আছে সব বার করে মেয়ে দুটোকে দিতে যায়। এমন সময় তুলি কথা থেকে এসে মেয়ে দুটোর ব্যাগে লাথি মারে। মেয়ে দুটোকে ছিটকে পড়ে রাস্তায়। ওইদিকে টোটো চালক তুলির কাছে এগিয়ে আসে মারতে যায়, কিন্তু উল্টো তুলি তাকে কাবু করে নেয়। তানু অবাক হয়ে তুলিকে তার হয়ে লড়াই করতে দেখে। তুলি মারছে সবাইকে। কিছুক্ষণ পর সেখানে আরও লোক আসছে দেখে মেয়ে দুটো টোটো চালক পালিয়ে যায়। সেখানে সানায়াও কলেজের সবাই আসতে তুলি সানায়াকে বলে, ম্যাম, তানুকে ধরে গাড়িতে ওঠান, উনি অনেক ভয় পেয়েছেন। সানায়া তানুকে গাড়িতে উঠাচ্ছে আর তানু আর চোখে তুলিকে দেখে যাচ্ছে আর মনে মনে বলে, মেয়েটাকে আমি কত অপমান করেছি, আর আজ চিকেন খাইয়েও ওকে অসুস্থ করে তুলেছিলাম, আর ও নিজের অসুস্থতা নিয়েও আজ আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ালে। সবাই রিসোর্টে ফিরে আসে। ওইদিকে রাজু বাকিরা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তানু একদম চুপচাপ হয়ে যায়। তুলি প্রিয়াকে বলে, আমি একটু আসছি। তুই আবার এখন কোথায় যাবি? সামনে একটা পার্ক আছে, একটু ওখানে যাব। আমিও যাই। না, তুই একটু ওনার খেয়াল রাখ, আমি তাড়াতাড়ি চলে আসবো। বলেই তানুর দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায়। পার্কের একটা বেঞ্চে গিয়ে বসেছে। এমন সময় সেখানে রাজ এসে তুলির পাশে বসে। তুলি রাজকে দেখে অবাক হয়ে বলে, ওই ছেলে, তুই এখানেও চলে এসেছিস? তুই আমাকে ফলো করছিস? ওই, তোমার সমস্যা কি? আমাকে তুই তুকারি করছো কেন? তো তোকে কি ফুল দিয়ে পুজো করব? গুন্ডামি করতে এখানেও চলে এসেছিস? তুমি আমার সঙ্গে কেন এমন করছো? আমি তোমার সঙ্গে কি করেছি?
তুই আমার সঙ্গে কি করবি? তোর কিছু করার সাহস আছে নাকি? আমার সাহসে কি দেখেছো? দেখবে আমার সাহস? তুই আর কি দেখবি, যত সব। কথাটা বলেছে কি বলেনি। রাজ বেঞ্চ থেকে উঠে তুলির ঠোঁট নিজের ঠোঁটে আটকে নেয়। আচানক এমন কিছু হওয়ায় তুলি স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে রাজ বলে, আমার সাহস দেখে নিয়েছিস? তুলি কিছু বলতে যাবে তার আগে রাজের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখে রিকের নাম্বার। রাজ ফোনটা দেখে তুলিকে বলে, ফোনটা এলো বলে ছেড়ে দিলাম, না হলে আরো ভালোভাবে বুঝিয়ে দিতাম। রাত চলে যায়। তুলি আরও কিছুক্ষণ অপেক্ষা করে রিসর্টে ফিরে আসে। রুমে ঢুকে তানুর দিকে নজর যায়। দেখে তানু সবার সঙ্গে বসে হাসাহাসি করছে। সেটা দেখে তুলির কেন জানি ভালো লাগলো। তুলিও একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তুলির মুচকি হাসি তানুর নজর এড়ায়নি। তানুও একটা মুচকি হাসি দেয়। আধা ঘন্টা পর বাইরে আসতে প্রিয়া এসে তুলিকে বলে, তুলি, কিছু বলবি? হ্যাঁ, সামনে রিসর্টের বাগানে চল যাই। বাগানে যাব কেন? চল না, দেখতে পাবি। বলেই তুলিকে নিয়ে বাগানে যায়। বাগানে গিয়ে তুলি অবাক হয়। তুলি দেখে বাগানের সামনে ফুল দিয়ে লেখা সরি তুলি। কয়েকটা বেলুনও আছে যেখানে লেখা সরি। তুলি সব দেখে অবাক। তুলি প্রিয়াকে কিছু জিজ্ঞেস করবে তার আগে প্রিয়া চলে যায়। তুলির সামনে এগিয়ে দেখে তানু দাঁড়িয়ে আছে। তানুকে দেখে অবাক হয়। তানি সরি লেখা একটা বেলুন এগিয়ে দিয়ে বলে, আমি সরি তুলি, আমি আপনাকে জেনে শুনে অনেক কথা শুনিয়েছি, অপমানও করেছি। সব কিছুর জন্য আমি সরি তুলি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এসব কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? এটা কি করে হলো? আমি আপনাকে চিনতে পারিনি তুলি, না বুঝে অনেক অপমান করেছি। আমি ভেবেছি আপনিও আর 5টা বড়লোক মেয়ের মতো অহংকারী, মানুষকে মানুষ বলে মনে করেন না, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। বলেই তানু তুলির কাছে ক্ষমা চায়। তখন তুলি তানুর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, ক্ষমা করতে পারি যদি আমার কথা রাখেন। কি কথা? যদি আমাকে আপনার বন্ধু করেন। না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই না আপনি আমার কাছে ক্ষমা চাইলেন, আপনি চান না আমি ক্ষমা করি? চাই তো। তাহলে বন্ধু বানাতে চান না কেন? তার আগে বলুন, কোন বন্ধুত্বের সম্পর্ক? আপনি বলে বন্ধুকে? ও সরি, তুই আমার বন্ধু হবি? হ্যাঁ, হব। আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ওকে, আজ থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। বাবা, তোরা যদি বেস্ট ফ্রেন্ড হয়ে যাস তাহলে আমরা কি? পেছন থেকে প্রিয়া কথাটা বলে ওঠে। প্রিয়া ও পিউ শ্রুতিকে জেলাস হতে দেখে তুলি ও তানু হেসে দেয়। তুলি হেসে বলে, তোরা জাস্ট ফ্রেন্ড। একদম হাসবি না, এখন থেকে আমাদের ইগনোর করছিস নতুন বন্ধু পেয়ে? হ্যাঁ করছি। তুলি, ওদের আর জ্বালাস না, না হলে দেখবি এক্ষুনি রেগে কেঁদে দিবে। আচ্ছা তাই নাকি? তাহলে রেগে কাঁদ দেখি। তুলির বাচ্চি? আমি তুলির বাচ্চি না, আমি আমার আব্বু আম্মুর বাচ্চি। তবে রে তুই দাঁড়া। প্রিয়া যেই তারা করেছে তুলি হাসতে হাসতে তানুর হাত ধরে ছুট দেয়। পেছনে পিউ ও শ্রুতি। ওইদিকে অন্ধকার ঘরে বসে আছে একটা লোক। মাথায় তার হেড, লম্বা চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। লোকটা তার খোঁচা দাড়িতে হাত বোলাতে বোলাতে তার সামনে থাকা কয়েকজনকে উদ্দেশ্য করে বলে, কি খবর নীলা, তোর কাজটা করতে পারলি? সরি বস, আমরা মেয়েটার থেকে কিছু নিতে পারিনি। কথাটা শুনে অন্ধকারে বসে থাকা লোকটার আগে ফুঁসে ওঠে বলে, তোরা 3জন মিলে ওই একটা মেয়ের থেকে জিনিসগুলো নিয়ে আসতে পারলি না? সব অকর্মাকে পুষেছি, নিয়ে আসতে পারলি না কেন? বস, আমরা তো প্রায় সব নিয়ে নিচ্ছিলাম, কিন্তু কথা থেকে একটা মেয়ে এসে আমাদেরকে মেরে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে যায়, তাই আমরা কিছু নিয়ে আসতে পারিনি। তোদের তো কিচ্ছু হবে না, আমাকে করতে হবে দেখছি। যা আমার চোখের সামনে থেকে সর। মেয়ে দুটো চলে যায়। লোকটা একটা টেবিল মার্কা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ট্যুর শেষে বাসায় ফিরে আসে। তুলি বাসায় এসে শোনে জান্নাতের বিয়ে। খবরটা শুনেই তো তুলি অবাক। সে তার দাদির কাছে গিয়ে জিজ্ঞেস করে, দাদি কি শুনছি, এসব সত্যি? ভুবু বিয়ের মত দিয়েছে? হ্যাঁ দিদি ভাই, জান্নাত দিদি ভাইয়ের বিয়ে। তবে জান্নাত তো প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে তোর মায়ের জন্য রাজি হয়েছে। দাদি ছেলেকে? ছেলে আর কে, ছেলেকে তো তুই নিয়ে এসেছিস।
তুলি তার দাদির এমন কথায় অবাক হয়ে প্রশ্ন করে, আমি? হ্যাঁ তুই তুই তো চিকুর জন্য টিউটর নিয়ে এলি, আর সেই টিউটর তোর বোনকে পছন্দ করে তার আব্বু আম্মুকে নিয়ে এসে জানায় জান্নাত দিদিভাইকে বিয়ে করবে। আচ্ছা তাই? এ তো খুব ভালো কথা। ওইদিকে তানুও সব শুনলো। সব শুনে তুলিকে কল করে বলে, কি শুনলাম সোনা, তোর আপু নাকি আমার ভাবি হচ্ছে? সেটা তো আমিও শুনলাম তানু, আমার খুব ভালো লাগছে। আমরা নতুন বন্ধু হলাম, এখন আবার আত্মীয়। সেই তো। তবে যাই বল সোনা, তুই আমাদের বাসায় এসেছিলি বলে আমাদের জীবন বদলে গেল। আমি তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পেলাম, আমার পরিবার একটা নতুন মেয়ে পেল, আর আমার ভাইয়া তার জীবন সঙ্গী পেল। হ্যাঁ সেটাই। আচ্ছা এখন কল রাখি, কাল কলেজে দেখা হবে। কল রেখে তুলি রাজের কথা ভাবছে। ছেলেটাকে ও আমার সঙ্গে এমন করলো কেন? কি করে পারলো একটা মেয়ের অনুমতি ছাড়া তাকে স্পর্শ করার? এই সব আকাশ কুসুম ভাবতে ভাবতে তুলি ঘুমিয়ে যায়। সারাদিনের জার্নির কারণে বিছানায় যেতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে রাজ বসে বসে ভাবছে, আমি দিন দিন ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি কেন? আমার না লেখিকা তানিশা সুলতানাকে ভালো লাগে, ওটা ভালো লাগা, কিন্তু ওই মেয়েটার প্রতি যেটা অনুভব করি ওটা ভালোবাসা। হ্যাঁ এটাই ভালোবাসা। কিন্তু আশ্চর্যের বিষয় এখনো মেয়েটার নাম জানা হয়নি। এবার দেখা হলে নামটা জেনে নেব। এসবই ভাবছে এমন সময় রাব্বি এসে বলে, কি করছিস আর সবাই কোথায়? জানি না, আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি নিয়ে ভাবছিস? কিছু না, ছাড়। সকাল হতে তুলি ফ্রেশ হয়ে তার আপুর রুমে আসে। জান্নাত তার দাদির সঙ্গে কথা বলছে। তুলি গিয়ে তার দাদির কোলে মাথা রেখে প্রশ্ন করে, দাদি, দাদি আপু, তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি সেমরি, তুই বল তোর ট্রিপ কেমন হলো? খুব ভালো কেটেছে দাদি। আপু তুই বিয়ে নিয়ে খুশি তো? খুশি কি বলছিস সেমরি, ও তো বিয়েতে রাজি নয়। কি? কেন আপু, তুই বিয়েতে রাজি না? বিয়েতে মত দিয়েছে কিন্তু জোরে। আপু তুই কেন এমন করছিস? নিজের জীবনটাকে নিয়ে কেন খেলছিস? জীবনটাকে নতুন করে সাজা, দেখবি সুখী হবি। আমি কিছু জানি না, তবে আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। তুই যেটাকে নষ্ট বলছিস, ওই ছেলেটা তোর জীবনে নতুন আলো হয়ে ধরা দিয়েছে। দেখবি একদিন এমন একটা দিন আসবে যেদিন তুই নিজেই বলবি সাব্বির ভাইয়া তোর জীবনে এসেছিল বলেই তোর জীবন সুন্দর হয়েছে। সেই দিনটা কোনো দিন আসবে না বনু। ঠিক আছে, দেখবো সেই দিন আসে কি না। নাস্তা করেছিস সেমরি? না, খাবো, খেয়ে কলেজে যাব। তুলি রুম থেকে বেরিয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য গাড়ি বার করে বেরিয়ে যায়। রাস্তায় আসে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার দিকে গুলি তাক করে আছে। যে গুলি তাক করে আছে সে আর কেউ না, রাজ। রাজের হাত পিস্তল দেখে তুলি ভয় পেয়ে যায়। তুলি কাঁপা কাঁপা হাতে গাড়ি ব্রেক করে। গাড়ির ধাক্কায় রাজের হাত থেকে পিস্তল নিচে পড়ে যায়। রাজ রেগে হন্তদন্ত হয়ে তুলির কাছে এসে দাঁড়ায়। তুলিকে দেখে রাজ অবাক হয়ে বলে, আবার তুমি? আচ্ছা তুমি কি চাও? তুমি সবসময় আমার কাজের মাঝে আসো কেন? তুলি রাজকে দেখে থরথর করে কাঁপছে। রাজ আবার বলছে, ওই মেয়ে, তুমি কাঁপছো কেন? আমি তোমাকে কিছু বলেছি? তুমি একটা গুন্ডা, তুমি বারবার আমার গাড়ির সামনে আসো কেন? তুমি ভুল সময় ভুল জায়গায় আসো। তুলি কিছু বলতে যাবে তার আগে তার ফোন বেজে ওঠে। ফোনটা গাড়ির ব্যাক সিটে ছিল। তুলি ফোনের দিকে তাকিয়ে দেখে তানু কল দিয়েছে। তুলি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। কলেজ গেটে ঢুকতেই তানু আসে। তুলি গাড়ি পার্ক করে গাড়ির থেকে নামতে তানু তুলিকে জড়িয়ে বলে, কিরে কোথায় ছিলি? কখন থেকে অপেক্ষা করছি। আরে বলিস না, রাস্তায় একটা গুন্ডার সঙ্গে দেখা, কি ভয়ঙ্কর। গুন্ডা? কি বলিস? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। তানু তুলির কথা শুনে শ্রুতি ও পিউ বলে, ঢং। কদিন আগে যাকে সহ্য করতে পারতো না, এখন তার জন্য চিন্তা, অপেক্ষা, সে এলে জড়িয়ে ধরা। কি আমাদের জন্য তো এমন চিন্তা দেখিনি, আমাদের জন্য অপেক্ষা করে নি। ঠিক বলেছিস পিউ, আমরা তো ওর কেউ না, এখন তোর আপুই ওর কাছে সব। দেখ তুলি, দুজন কেমন জ্বলছে। সেটাই দেখছি। আচ্ছা শোন, সামনের শুক্রবার আপুর বিয়ে। কি বলছিস? তাই নাকি? শেষ পর্যন্ত আপু বিয়েতে রাজি হলো? হ্যাঁ, অনেক কষ্টে।
ওরা দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় কথা থেকে একটা বল এসে তানুর কপালে লাগে। তানু ছিটকে সরে যায়। সবাই চিন্তিত হয়ে পড়ে। এমন সময় সেখানে রাশেদ এসে তানুর হাত ধরে বলে, এই আপনি ঠিক আছেন? সরি আমি খেয়াল করিনি। বলেই রাশেদ তানুর কপালে ফু দিতে লাগে। কেন জানি তানুর রাশেদের কি আর ভালো লাগে। রাশেদকে থামিয়ে দিয়ে তুলি বলে, প্লিজ তুমি যাও, আমরা আছি, আমরা দেখে নেব। হ্যাঁ, তুমিও যাও। রাশেদ চলে যায়। যেতে যেতে তানুকে দেখে। তানুরও কি হলো কে জানে, সেও রাশেদকে দেখছে। মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। তারা ক্লাসে চলে যায়। এরপর কয়েকদিন কাটে। আজ সাব্বির ও জান্নাতের বিয়ে। তানু সাব্বিরকে বলে, ভাইয়া দেখলে, ছোট ভাইয়া এলো না। আর কখন আসবে ওকে আর আসতে হবে না। সময় মতো তুলিদের বাসায় গেল। সব ফ্রেন্ড এক জায়গায় হয়ে গল্পে মত্ত। তুলি হঠাৎ বলে, আচ্ছা দাঁড়া, তোরা কথা বল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলেই সেখান থেকে উঠে বাস রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ একটা হাত তুলিকে টেনে একটা ঘরে নিয়ে যায়। তুলি ভয় পেয়ে যেই না চিৎকার দেবে, অমনি পুরুষটি তুলির মুখ চেপে ধরে। পুরুষটিকে দেখে তুলি অবাক হয়ে বলে, তুমি এখানে? কি চাই তোমার? হ্যাঁ ব্যাপ, আমার তো তোমাকে চাই। বলেই ছেলেটি তুলির কোমর জড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। আচানক এমন কিছু হওয়ায় তুলি কেঁপে ওঠে, বুক থুক থুক করে ওঠে। তুলির কোমর পিঠ জুড়ে ছেলেটির হাতের অবাধ্য ছোঁয়া চলে। তুলি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তুলির ঠোঁট কাঁপছে। ছেলেটি তুলির নরম তুলার মতো ঠোঁট নিজের মুখে পুলে ডিপলি কিস করতে থাকে। তুলির বুকে উথাল পাথাল বেড়ে যায়। তুলি কাঁপা কাঁপা গলায় বলে, এই তুমি কে বলো তো? কেন বারবার আমার এত কাছে চলে আসো? আমি তোমার পাগল প্রেমিক। আমি তোমাকে পছন্দ করি। তাই আজকের পর আমার সমস্ত অবাধ্য ছোঁয়া তোমাকে সহ্য করতে হবে, কারণ আজকের পর তোমার উপর শুধুই আমার অধিকার। কিসের অধিকার? কিসের কি? আমি তোকে ঘৃণা করি। তুই একটা গুন্ডা। মানুষকে মারতে তোর হাত কাঁপে না। তোর মতো ছেলেকে আমি কখনোই ভালোবাসবো না। আই হেট ইউ। বাট আই লাভ ইউ আমার কিউট পরি। খুব তাড়াতাড়ি তুমি আমার জীবনে আসছো। কথাটা বলতেই রাজের কল আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বার দেখে কল রিসিভ না করে তুলির দিকে তাকিয়ে বলে, কলটা এলো বলে বেঁচে গেলে প্রিয়, না হলে আজ তোমার আপুর বিয়েতে আমি তোমার সঙ্গে বাসুটা সেরে নিতাম। ডেভিল, লুচ্চা বেটা, ভাগ। তুই তোর কল্পনায় বাসর নিয়ে থাক, কোনো দিন আমাকে পা। তুলির কথা শেষ হতে না দিয়ে রাজ তুলির ঠোঁটে কিস করে ধরে বেরিয়ে যায়। তুলি সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতে থাকে, এটা কি হলো? ওই গুন্ডাটা আমার সঙ্গে এমন করছে কেন? আর ওর স্পর্শ পেয়ে হঠাৎ আমার বুক কাঁপছিল কেন? কেন ওই গুন্ডার স্পর্শ আমাকে টানছিল? কি ছিল ওর ওই ছোঁয়ায়? কেন আমি ওর স্পর্শে স্তব্ধ হয়ে গিয়েছিলাম? আমার সাথে কি হচ্ছে? তুলি আর কিছুই ভাবতে পারছে না। এমন সময় তার বান্ধবীরা খুঁজতে খুঁজতে সেখানে আসে। তানু দেখে তুলি কেমন অসহায়ভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। সবাই কত কথা বলছে, কিন্তু কারো কথা তুলির কান পর্যন্ত যায় না। তুলিকে আনমনা দেখে তানু মনে মনে বলে, এর কি হলো? একটু আগে তো ঠিক ছিল, আর 1 মিনিট ঠোঁট কেমন ফুলে আছে। মনে হচ্ছে আগে তো এমন ছিল না। ব্যাপারটা জানতে হচ্ছে। বলে কাউকে আর কিছু বলতে না দিয়ে তুলিকে নিয়ে বাইরে আসে। একটু পর কাজে এসে সাব্বির ও জান্নাতের বিয়ের কাজ শেষ করে চলে যায়। সবাই জান্নাতকে জড়িয়ে কান্না করে। তানু বলে, এই তুলি, কাঁদিস কেন? তুই তো যখন খুশি তখন গিয়ে দেখে আসতে পারবি। ভাবিও যখন মন করবে এখানে চলে আসবে। আমার আপুকে দেখে রাখিস। তুলির মা ও দাদি জান্নাতকে ধরে অনেক কান্না করে। দাদি সাব্বিরকে বলে, দাদু ভাই, আমাদের বাড়ির সম্মান তোমার হাতে দিলাম, ওর যত্ন নিও। দাদি, তুমি ভেবো না, আজ থেকে ওনার সব ভার আমি নিলাম। তারা বাসায় চলে যায়। তানু ও তার ফ্রেন্ডরা মিলে বাসর ঘর রেডি করে। তারা এসে তানুকে বলে, আপু, কিছু বলবি? ভাইয়া যে মেয়েটাকে নিয়ে এসেছে, মেয়েটা কি হয়? ওই মেয়ে আমাদের ভাবি। ভাবি? ভাবি খুব মিষ্টি, তুলার মতো। তুলি কে? আরে ওই মেয়েটা যে আমাকে স্কুটি দিয়েছিল। ও আচ্ছা, তুলি। হ্যাঁ, তুলা খুব মিষ্টি। তুলা যদি আমাদের ভাবি হতো ভালোই হতো। গুড আইডিয়া তো। তুলি, ও যদি আমাদের ভাবি হয়
তাহলে তো ভালোই হয়, কিন্তু ছোটদা ভাইয়া কি মানবে? আর তুলি, সে যদি না মানে? ছাড়, ওটা নয়, পরে ভাববো। এখন যাই ভাবির সঙ্গে দেখা করে আসি। আপু, আমিও যাব মিষ্টি ভাবির কাছে। আচ্ছা চল। দুজনে সাব্বিরের রুমে যায়। সাব্বির তখনও রুমে আসেনি। জান্নাত খাটের ওপর বসে আছে। তারাও তানু জান্নাতের কাছে গিয়ে বলে, ভাবি, আমরা আপনার পাশে বসতে পারি? আরে এটা কি বলছেন, বসুন। তানু জান্নাতের মুখোমুখি বসে। তারা খাটের ওপর উঠে জান্নাতের মুখোমুখি দাঁড়িয়ে বলে, মিষ্টি ভাবি, আমি তোমার কোলে বসতে পারি? তারার কথা শুনে জান্নাত ও তানু অবাক হয়। তানু তারার কথা শুনে বলে, তরা, এসব কি আবদার, রুমে যা। আরে ওকে বকো না, কত কিউট একটা মেয়ে, আসো আমার কোলে। তানুর কথা শুনে জান্নাত হঠাৎ কথাটা বলে ওঠে। চট করে কোলে বসে যায় তারা। জান্নাতের কথা শুনে তারা বলে, ভাবি, তুমি খুব ভালো, এই জন্যই তো আমি তোমার মিষ্টি ভাবি বলি। আচ্ছা তাই? তাই। আচ্ছা, তাহলে আজ থেকে আমি তোমার মিষ্টি ভাবি, আর তুমি আমার কিউট পরি। তুমি সত্যি বলছো মিষ্টি ভাবি, আমি তোমার কিউট পরি? আমার কিউট পরি। তিনজন গল্প করছে আর এটা ওটা নিয়ে হাসাহাসি করছে। এমন সময় সাব্বির রুমের দিকে আসছিল। ওদের হাসাহাসি দেখে দাঁড়িয়ে যায় আর মনে মনে বলে, আমি ভুল মানুষকে লাইক করিনি। এই মানুষটি পারবে আমার পরিবারটা আগলে রাখতে, আর ওনার যত কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। কথাটা ভেবে দরজার সামনে দাঁড়িয়ে নক করে। দরজায় নকের আওয়াজ শুনে তানু ও তারা দরজার দিকে তাকায়। দরজার বুঝলো হয়তো সাব্বির এসেছে, তাই সেদিকে না তাকিয়ে ঘুমটা টেনে বসে থাকে। তারাও তানু উঠে দাঁড়িয়ে জান্নাতকে বলে, ভাবি, আসছি, ভাইয়া এসে গেছে, এবার বরের সঙ্গে গল্প করো। গুড নাইট ভাবি। গুড নাইট মিষ্টি ভাবি। জান্নাতও গুড নাইট বলতে দুজনে চলে যায়। তারা চলে যেতে সাব্বির রুমে ঢুকে দরজা লক করে জান্নাতের কাছে এসে আসতে কি বলে, আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? জি, বসুন আগে। থ্যাংক ইউ। কথাটা বলেই সাব্বির জান্নাতকে ডিস্টেন্স রেখে খাটের ওপর বসে। তারপর জান্নাতকে বলে, আমি জানি মিস জান্নাত, আপনি বিয়েটা করতে চাননি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে কিছু বলতে চাই, আপনার পারমিশন পেলে। জি বলুন। যা বলবো তা শুনে হয়তো আপনার রাগ হতে পারে বা এলস্টিপ পেতে পারেন, তাই আগেই সরি বলে নিচ্ছি। আসলে আমি জানি না আপনার জীবনে কি হয়েছে বা আপনার কি কষ্ট, তবে আজ আপনার কাছে কিছু চাইলে দিবেন? সাব্বিরের কথা শুনে জান্নাত একটু অবাক হয় এবং খুব রেগে যায়। মনে মনে বলে, ছি, আপনিও আর 5টা ছেলের মতো শরীর চাই, কেউ ভালোবাসতে চায় না। আপনি জোর করে আমার দেহটা পাবেন, মনটা কখনোই পাবেন না। জান্নাতের ভাবনার মাঝে সাব্বির আবারও বলে, কি হলো বলুন? হ্যাঁ বলুন, কি চাই আপনার? আমি আপনার কাছে কখনো কিছু চাইবো না, শুধু একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার পরিবারটাকে নিজের মতো করে নেবেন। আজ যেভাবে সবাইকে নিয়েছিলেন সেইভাবে একদিন আমার পুরো পরিবারের দায়িত্ব নেবেন মিস জান্নাত। আমি কথা দিচ্ছি সারা জীবন আমি আপনার সঙ্গে থাকব, আর আমার ভালোবাসা দিয়ে আপনার সমস্ত কষ্ট মুছে দেওয়ার চেষ্টা করব। সাব্বিরের মুখে এমন কথা শুনে জান্নাত অবাক হয় এবং একটু আগের কথা মনে হতে খারাপ লাগে। সে মনে মনে বলে, ছি জান্নাত, তুই এই মানুষটাকে নিয়ে কি ভাবছিলি? উনি মনের দিক দিয়ে কত ভালো, উনি নিজের কথা না ভেবে নিজের পরিবারের কথা ভাবছে, আর আমি কিনা ওই মানুষটাকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাবলাম। ছি জান্নাত, ছি। এমনকি আমার দুঃখের কথা নিয়েও ভাবছে, আর আমি কিনা সেই ছেলেটাকে আর 5টা ছেলের মতো ভাবলাম। তুলির ভাবনার মাঝে সাব্বির জান্নাতের দিকে হাত বাড়িয়ে দিয়ে আবারও বলে, যদি আপনি আমার কথা মেনে নেন তবে আমার হাতে হাত রেখে কথা দিন, আপনি আজকের পর থেকে আমার সঙ্গে থাকবেন, হাতে হাত রেখে বাকি জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকবেন। সাব্বিরের কথা শুনে জান্নাত একটু চিন্তায় পড়ে। তারপর কিছু একটা ভেবে কাঁপা কাঁপা ভাবে সাব্বিরের হাতে হাত রেখে বলে, ওকে, আমি আপনাকে আজকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার পরিবার আমার পরিবার, আমি সব সময় এই পরিবারকে আগলে রাখবো। তবে একটা কথা। কি কথা বলুন, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। দেখুন, আমি এই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র পরিবারের কথা ভেবে আমি বিয়েটা করেছি, তাই এত সহজে আমি আপনাকে মেনে নিতে পারবো না।
আমার নিজেকে বোঝাতে একটু সময় লাগবে। ওকে, সমস্যা নেই। আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন, আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ওকে, আমার লাগেজ? ওই যে ওইদিকে আছে। কথাটা বলেই সাব্বির বেরিয়ে যায়। জান্নাত লাগেজ থেকে একটা সাদা ও সবুজ পাড়ের শাড়ি নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ে। সাব্বির একটু পর রুমে এসে সোফায় গিয়ে ঘুমায়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর জান্নাত দেখে সাব্বির সোফায় পা মুড়িয়ে শুয়ে আছে, মুখটা কেমন মায়াবী লাগছে। ওইদিকে তুলি তার দাদিকে বলে, দাদি, আজ আপুর বাসায় যাওয়া হবে? হ্যাঁ, আজ বউ ভাত, সবাইকে ডেকে গেছেন ওনারা। তুই সেমরি গিয়ে রেডি হয়ে আয়। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। তুলির রুমে গিয়ে দেখে তার ফোন বাজছে। ফোন হাতে নিতেই দেখে একটা আননোন নাম্বার। তুলি কল রিসিভ করতে ফোনের অপর থেকে রাজ বলে, হাই বেব, কি করো? আমাকে মিস করছো না? ওই, কে আপনি? আর কি সব আবল তাবল কথা বলছেন? মাল খেয়েছেন নাকি? আরে মাল খাবো কেন, আমি তো খাবো লিপস্টিক। তোমার ওই লাল লাল গোলাপি টুটের লিপস্টিক, সেই শার্ট, আমি ওটা খাবো জান। রাজের এমন কথা শুনে তুলি খুব রেগে যায়। তুলি রেগে গিয়ে বলে, একদম আজে বাজে কথা বলবেন না। এই আপনি আমাকে কেন ডিস্টার্ব করছেন? আরে বেব, আমি ডিস্টার্ব কেন করব? আমি তো ভালোবাসবো। দেখুন, আপনি এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করতে চাই না জান, আমি তো আদর করতে চাই আমার কিউট বউটাকে। আই লাভ ইউ বউ। ওই, আপনি বউ কাকে বলছেন? আমি আপনার কোন জন্মের বউ? হ্যাঁ, এই জন্মের বউ, পাগলি বউ। আই লাভ ইউ বউ। আই হেট ইউ। কথা বলতে বলতে তানুর ফোন ঢোকে। তানুর নাম দেখে তুলি রাজের কল কেটে তানুর কল রিসিভ করতে তানু অধৈর্য গলায় বলে, ওই কুত্তি, এত কোথায় ব্যস্ত? হ্যাঁ, কখন থেকে কল করছি? আরে মেরে দাদি আম্মা, চুপ যা, আমাকে বলতে তো দিবি। হ্যাঁ বল, কে ছিল কলে? আর কে? আমি জানি না, তোর সঙ্গে দেখা হলে সব বলবো। এখন রাখছি, একটু পর তোদের বাসায় আসছি। ওকে, জলদি আয়। রাজ ও রাব্বি বসে আছে। এমন সময় সানায়া এসে বলে, কি রে, তোরা এখানে বসে কি করছিস? কিছু না, বসে আছে। তুই এখানে, তোর কলেজ নেই? কলেজ আছে, তবে যাব না। কেন? একটা কাজ আছে। রিক, নীরব কোথায়? রিক, ও নীরব কাজে আছে। আচ্ছা রাব্বি, আমি তোকে কিছু বলতে চাই। বল। এখানে নয়, রাজ, তোর সঙ্গে পরে কথা হবে, আমি এখন আসছি। ওকে, তোরা কথা বল, আমি আসছি। বলেই রাজ তার বাইক নিয়ে চলে যায়। রাব্বি সানায়া বসে কথা বলেন। রাজ একটা গোডাউনে যায়। রিক ও নীরব সামনে এসে দাঁড়ায়। রাজ বলে, এখানকার কাজ ক্লিয়ার? সব ক্লিয়ার। লাশগুলো কোথায়? ওই কন্টেনারে। ওকে, লাশগুলোকে তাদের জায়গায় পৌঁছে আসছে। ওকে ওকে, আমিও নীরব এদিকটা সামলে নেব। আমি আসছি, নীরব বাইকটা নিয়ে আসিস। বলেই রাজ কন্টেনার নিয়ে চলে যায়। রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এমন সময় তুলি ওই রাস্তায় দিয়ে আসছিল। রাস্তায় এরকম একটা কন্টেনার দেখে তুলির কেমন একটা আগ্রহ হলো। তাই গাড়ি এক সাইড করে কন্টেনারের দিকে গিয়ে দেখে কেমন একটা অদ্ভুত গন্ধ। তুলি কন্টেনারটা খুলে দেখে লাশ দেখে তুলি অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে রাজ আসে। রাজ তুলিকে অজ্ঞান অবস্থায় দেখে অবাক হয়। সে মনে মনে ভাবে, এই মেয়ে এখানে কি করে এলো? ও শিট, মেয়েটা কি আমাকে শান্তি দেবে না? আমার কাজের মাঝে কেন চলে আসে? এখন একে নিয়ে আমি কি করব? রাজের ভাবনার মাঝে তুলির জ্ঞান ফিরে আসে। তুলির জ্ঞান ফিরতে দেখে রাজ ভ্যাবাচাকা খেয়ে যায়। রাজ তুলির দিকে তাকিয়ে থাকে। তুলি ক্যান্টেনারের দিকে তাকাতে একটু আগের কথা মনে পড়ে। তখন সে রাজকে দেখে চিৎকার করে বলে, তুমি একটা খুনি। তুমি খুন করে লাশ নিয়ে যাচ্ছ গুম করার জন্য। ছি, তুমি এত খারাপ। তুলির মুখে এমন কথা শুনে রাজ তুলির মুখ চেপে ধরে। তুলি ছটফট করে ছাড়া পাওয়ার জন্য তুলির মুখ চেপে রাজ বলে, এই মেয়ে চুপ করো, আমি কোনো খুনি না, আমার কথাটা একটু শোনো। রাজ তখনও তুলির মুখে হাত চেপে রেখেছে। এমন সময় তানুর কল আসে। তুলি ফোন হাতে নিয়ে সামনে ধরতে যাবে, তার আগে ছটফট করার কারণে হাত থেকে ফোন নিচে পড়ে সুইচ অফ হয়ে যায়। তুলি এবার রাজের হাত ঝাড়ি মেরে সরিয়ে ফেলে বলে, আয়, তোমার কি সমস্যা? তুমি বারবার আমাকে কেন এমন করো? আমি কি করেছি? আমার সব কাজে বাধা দাও, এখনো জানো না কি করছো? এটা কাজ, মানুষকে খুন করা। চুপ, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। যাও এখান থেকে, গেট লস্ট।
ওই, তোর কি হলো? ভয় পেয়ে আছিস মনে হচ্ছে। কি হয়েছে তোর সোনা? কথা বল। ওদের এই অবস্থা দেখে সাব্বিরও তারা ছুটে আসে। তারা এসে তানুকে বলে, আপু তুলার কি হয়েছে? জানি না বনু, ও গাড়ি থেকে নেমেই এমন করছে। বুঝতে পারছি না কি হয়েছে। ওকে ভেতরে নিয়ে যেতে হবে, তুলি জ্ঞান হারিয়ে ফেলেছে। সাব্বির কোলে তুলে ভেতরে নিয়ে যেতেই জান্নাত ছুটে আসে। তুলিকে অবস্থায় দেখে জান্নাত চিন্তিত অবস্থায় বলে, কি হয়েছে তুলির? বুঝতে পারছি না, ভাবে একটু পানি দাও। তানুর মা সামনের টেবিল থেকে পানির জগ নিয়ে তানুর দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে মা, ওর মুখে পানি ছিটিয়ে দেখ, জ্ঞান এলে একটু পানি খাইয়ে দিস। তানু তার মায়ের হাত থেকে পানি নিতে নিতে বলে, থ্যাংক ইউ আম্মু। ভাবো ওর মাথাটা সোফায় রাখো। হ্যাঁ দাঁড়া আপু। বলেই তুলিকে সোফায় শুইয়ে দিয়ে পানি ছিটা। একটু পর জ্ঞান ফিরে আসে। তুলি তানু ও তার আপুকে চোখের সামনে দেখে আগে তার আপুকে জড়িয়ে ধরে। সেও তুলিকে নিজের মধ্যে মিশিয়ে নিল। তারপর পিঠে হাত বুলিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করে, বনু এত ভয় পেয়েছিস কেন? কি হয়েছে রাস্তায়? আপুকে বল। আপু ওই লাশ খুন। কি বলছিস বনু? ঠিক করে বল, কিছুই তো বুঝতে পারছি না। লাশ রাস্তায়। তুলির মুখে লাশ কথাটা শুনে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। তুলির আপু বলে, আচ্ছা ভয় পাস না বনু, আমরা আছি তো, কিচ্ছু হয়নি, দেখ আমরা সবাই আছি। তখনই তানু ও তুলির হাত ধরে বলে, হ্যাঁ সোনা দেখ, আমরা আছি, তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। সবার আশপাশ পেয়ে তুলি একটু নর্মাল হলো। একটু পর লোকজন আসা শুরু করেছে। তানুর বান্ধবীরাও এসেছে। পিউ ও শ্রুতি এসে তুলির কাছে বসে বলে, তুলি, তানু কোথায়? ওকে দেখছি না। ওই আপুর কাছে গেল, পল্লবের লোক এসেছে তাই ওদের নিয়ে গেল। আচ্ছা আপু তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো, তুই বল ফুপা ফুপি কেমন আছে? ওনারাও ভালো আছে। তুলি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হঠাৎ এই কথা বলছো কেন তুমি? আসলে আমি তোমাকে এক সময় খারাপ ভেবেছিলাম এবং অনেক কটু কথাও। স্টপ, আমি ওসব কিছু মনে রাখিনি। আমরা নতুনভাবে জীবন শুরু করেছি, নতুন বন্ধু পেয়েছি, এটাই অনেক। তোমরা আমার বান্ধবী। আমরা যদি বান্ধবী হই তবে তুমি বলছিস কেন? ও সরি, আর বলবো না। রাত তখন 1:10 কি 15 হবে। তুলি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল। হঠাৎ কারো হ্যাঁচকা টানে তুলি তার বুকে গিয়ে পড়ে। তুলি ভয় পেয়ে যায়। তুলি অন্ধকারে মানুষটাকে দেখতে পায় না। তুলি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে আপনি? তুলির এমন প্রশ্ন দেখে ব্যক্তিটি তুলির কানের কাছে মুখ নিয়ে একটা নেশালো কণ্ঠে বলে, জান তুমি এমনভাবে সেজেছো কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। তুমি কি আমাকে মারবে? তোমার এই রূপ দেখে যদি আমার এই হাল হয় তো বাকিদের কি হচ্ছে? এই তুমি এভাবে আর সাজবে না। তোমাকে এইভাবে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না জান। আই নিড ইউ জান। বলেই ব্যক্তিটা তার ঠোঁট তুলির ঠোঁটে মিশিয়ে দেয় আর গভীরভাবে কিস করতে থাকে। ব্যক্তিটির গভীর পরশে এবার তুলিও মাতাল হয়ে উঠেছে। তুলি বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে, সে কেন এই ব্যক্তির মোহ মায়ায় আটকে পড়ছে। তুলি পারছে না নিজেকে সামলাতে, তাই সেও কখন যেন ব্যক্তিটির সঙ্গে রেসপন্স করতে লাগলো। দুজনেই দুজনের মধ্যে মত্ত হয়ে উঠলো। ব্যক্তিটি তুলির রেসপন্স পেয়ে আরও পাগল হয়ে উঠলো। ব্যক্তিটি তুলির ঠোঁট ছেড়ে এবার তার গলায় বাইট দিতে লাগলো। গলা ছেড়ে ঘাড়, নাক, মুখ, থুতনি সব জায়গায় গভীর পরশ দিতে লাগলো। মেয়েটা বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টা চললো দুজনের রোম্যান্স। দুজনেই দুজনের মধ্যে এতটাই মত্ত ছিল যে কেউ কারো খেয়ালই ছিল না তারা কি করছে। ব্যক্তিটি যেই তুলির বুকে কিস করতে যাবে, তুলি যেন হুঁশে এলো। এই ব্যক্তিটিকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, প্লিজ স্টে অ্যাওয়ে ফর মি। আই ডোন্ট নো হু আর ইউ, হোয়াই আর ইউ প্রিটেন্ডিং? প্লিজ ডোন্ট মেক মি ম্যাড লাইক দিস। No, I can't because I love you, Jan. Please don't tell me to go away. আপনি কেন বুঝতে পারছেন না? আপনার স্পর্শগুলো আমাকে পাগল করে তুলছে। আমি তো চাই তুমি আমার প্রেমে পাগল হও। তাহলে আপনি কেন আমার সামনে আসছেন না? আপনি আমাকে জানেন, তাহলে আমার কেন জানার অধিকার থাকবে না? আপনি কে? তুমি সত্যি চাও আমি তোমার সামনে আসি? আমি তোমার সামনে এলে তুমি পারবে আমাকে মেনে নিতে? জানি না, তবে আমি আপনাকে দেখতে চাই। আমি আপনার ছোঁয়াগুলো নিতে পারছি না, আমাকে পাগল করছে আপনার স্পর্শগুলো।
প্লিজ আমার সামনে আসুন, আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ওকে, কাল আমি আপনার সামনে আসব। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি কাল আপনার সামনে আসব। বলেই মানবটি অন্ধকারে বিলীন হয়ে গেল। তুলির মধ্যে কেমন একটা ভালো লাগা কাজ করছে। তুলি সেটা বুঝতেই পারছে না কি হচ্ছে তার সঙ্গে, কেন এতটা ভালো লাগা কাজ করছে। আচ্ছা, তুলি কি তবে এই মানবটির প্রেমে পড়েছে? তুলি নিজেকে ভাবনার মধ্যে ডুবিয়ে দেয়। সে ব্যক্তিটার করা একটু আগের স্পর্শগুলো অনুভব করছে আর তার বুক ধুকধুক করছে। সে ভাবতে লাগলো সে ওই অজানা ব্যক্তিটার মনের অজান্তে ভালোবেসে ফেলেছে। না চাইতেও তুলির মুখে একটা মুচকি হাসি চলে আসে। মনে মনে ভাবতে লাগে, আচ্ছা আমি কি ওই অচেনা মানুষটাকে ভালোবেসে ফেলেছি? ওর ছোঁয়াগুলো কেন আমাকে পাগল করে তুলছে? ওর প্রত্যেকটি স্পর্শ আমাকে মাতাল করে দেয়। আমি নিজেকে সামলে নিতে পারি না। হ্যাঁ, আমি ওই অচেনাকে ভালোবাসি। উনি তো বলেছে কাল সামনে আসছে। আচ্ছা, উনি সামনে এলে আমি কি করব? কিভাবে রিয়েক্ট করব? কেমন অনুভূতি হবে? আমি নিজেকে সামলে রাখতে পারবো তো? এইসব হাজারো কথা ভাবতে লাগলো। ওদিকে তানুর ঘুম ভাঙতে দেখে তার পাশে তুলি নাই। তুলিকে না দেখে বাইরে আসে এবং তুলির নাম ধরে ডাকতে লাগে। তুলির ভাবনার মাঝে তানুর আওয়াজ কানে আসতেই তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তানুর আওয়াজ মনের মধ্যে ধাক্কা দিতেই তুলিও সেই রুমে অন্য দরজা দিয়ে বাইরে এসে বলে, তানু তুই উঠে এলি কেন? তুই কোথায় ছিলি? তোকে পাশে দেখলাম না বলে খুঁজতে এলাম। আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আচ্ছা তাই বল, চল, অনেক রাত হয়েছে। তারা আর কথা না বাড়িয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে দুটো মানুষের চোখে ঘুম নেই। জান্নাত খাটের উপর বসে আছে। সাব্বির জান্নাতের কাছে গিয়ে হাত ধরেছে। সাব্বিরের এমন কাণ্ডে জান্নাত অবাক হয়ে যায়। সে রেগে গিয়ে বলে, ছি, আপনি এত খারাপ? কাল আমাকে কিভাবে কথাগুলো বললেন, আর একটা রাত যেতে না যেতে নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। আমার ভাবতেই ঘৃণা করছে আপনি এতটা খারাপ। আমি ভাবতেই পারছি না। আমি একটু হলেও আপনাকে ভালো ভেবেছিলাম, আপনি আমার সে ভাবনা মিথ্যে করে দিলেন। আরে এইসব আপনি কি বলছেন? আমি তো। সাব্বির আর কিছু বলতে যাবে তার আগে জান্নাত সাব্বিরকে বলে, প্লিজ দূরে থাকুন, আমার কাছে আসারও চেষ্টা করবেন না। সাব্বিরের মন খারাপ হয়ে যায় জান্নাতের এমন কথা শুনে। সে আর কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে জান্নাত বিছানায় গায়ে দিয়ে মনে মনে বলে, সব ছেলেগুলোই সমান, মেয়েদেরকে খেলার পণ্য মনে করে। আমি ছেলেদের ঘৃণা করি। আই হেট ইউ কাব্য। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে তানু ও তুলির ডাকে ঘুম ভাঙে। জান্নাত ঘুম থেকে উঠে সাব্বিরের সামনে গিয়ে আস্তে আস্তে ডাকে, এবার জান্নাতের কথা সাব্বিরের কর্ণকুহরে যেতেই সাব্বির ধরফর করে উঠে বিছানায় যায়। জান্নাত গিয়ে দরজা খুলতে তানু জান্নাতকে দেখে মজা করে। তানুর কথা শুনে জান্নাতের কেমন একটা লাগে। নিজেকে সামলে নিয়ে বলে, আপু তুমি কি যে বলো না, কিছু বলবে আপু? আম্মি নিচে ডাকছে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তানুও তুলে নিচে যায়। এদিকে জান্নাত ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ড্রেসিং আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল মুছছিল। এমন সময় সাব্বিরের ঘুম ভাঙে। সে বিভোর হয়ে জান্নাতকে দেখছিল। সেটা দেখে জান্নাত আবারও একটা খারাপ ছেলের তকমা দিয়ে দেয়। আপনি সত্যি আর সব ছেলেগুলোর মতোই মেয়েদের শরীর ভোগ করাই আপনাদের উদ্দেশ্য। জান্নাতের এমন কথা শুনে সাব্বিরের খুব খারাপ লাগে। সাব্বির নিজেকে সামলে নিয়ে বলে, ঠিকই বলেছেন মিস জান্নাত, আমি সরি। আমি তো কোনো পরনারীকে দেখিনি। আপনি আমার ওয়াইফ, তাই আপনার দিকে তাকানোর সম্পূর্ণ অধিকার আছে। তবুও আমি কখনোই আপনাকে ছুঁয়ে দেখার স্পর্ধা দেখাইনি, আর আপনি আমাকে খারাপ ছেলের তকমা দিয়ে দিলেন। ওকে, আজ আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আজকের পর আমি কখনোই আপনার দিকে তাকাবো না, যতদিন না আপনি নিজেই আমাকে কাছে টানেন। কথাটা বলেই সাব্বির বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। সাব্বিরের এমন কথা শুনে জান্নাতের কেমন যেন একটু খারাপ লাগে। সে মনে মনে বলে, এটা আমি কি করলাম? উনি তো ভুল কিছু বলেনি। আমি ওনার স্ত্রী, ওনার সমস্ত অধিকার আছে। উনি তো আমাকে স্পর্শ করেননি, শুধু একটু দেখেই ছিল। এতে দোষের তো কিছু ছিল না। আমি একটা ছেলের জন্য কেন সব ছেলেদের জাজ করছি? সবাই তো সমান হয় না? না, আমার ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত।
কথাগুলো ভেবেই জান্নাত শাড়ি পরে নিচে আসে। হালকা সাজে জান্নাতকে অপূর্ব লাগছে। তুলি ও তানু এসে জান্নাতকে বলে, আপু তোকে আজ খুব সুন্দর লাগছে। ভাইয়ার আদর তোকে তো। জান্নাত তুলির কথা শেষ হতে না দিয়ে মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর, খুব পেকে গেছিস। আপু, আম্মু কোথায়? আম্মু রান্না করছে। ওকে, আমি আম্মুর কাছে যাচ্ছি, তোমরা টেবিলে গিয়ে বসো। ওকে ভাবি, চল তুলি, টেবিলে যাই। তানু তুলি টেবিলে গিয়ে বসেছে। এমন সময় তারা এসে তুলির পাশে বসে বলে, তুলা, গুড মর্নিং। গুড মর্নিং কিউট গার্ল। ঘুম কেমন হলো? খুব সুন্দর। জান্নাত তার শাশুড়ির সঙ্গে রান্নায় হাত লাগায়। একটু পর সাব্বির এসে টেবিলে বসে। সাব্বিরকে আসতে দেখে জান্নাত তার দিকে তাকায়। দেখে ছেলেটার মন খারাপ। জান্নাতের খারাপ লাগে। সাব্বিরের মন খারাপ দেখে হঠাৎ কলিং বেল বাজাতেই সাব্বির গিয়ে দরজা খুলে দাঁড়ায়। তুলি ও তানু দরজার দিকে তাকিয়েছিল। তুলি দরজার এমন কাউকে দেখে ভাবতেই পারেনি। সে মনে মনে ভাবে, এই খুনি এখানে কি করছে? এ কি আমাকে মারতে এসেছে? না না, হতে পারে না। এখন আমি কি করব? তুলির ভাবনার মাঝে তানু ও তারা ছুটে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে। এমন কিছু বলল যা শুনে তুলি ভাবনার জগৎ থেকে এসে শক হয়ে যায়। সে ভাবতেই পারছে না সে যেটা শুনছে সেটা সত্যি। সে শুনল তুলি যখন ভাবনার জগতে ছিল তখনই তানু ও তারা গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি আজ এলে কেন? সব তো শেষ, কাল আসতে পারলে না? তারার ছোট মুখের কথা শুনে তার ভাইয়া বলে, আরে আমার পাকা বুড়ি, আমার জরুরি কাজ ছিল তাই কাল আসতে পারেনি। কাল আসেনি তো কি হয়েছে? ভাবি তো আর পালিয়ে যায়নি। উদ্দেশ্য তো ভাবিকে দেখে সেটা এখন হয়ে যাবে। ছেলেটার কথা শুনে তুলি মনে মনে বলে, বিয়েতে আসবে কি করে? খুন করায় তো ব্যস্ত ছিল, আর লাশগুলোকে গুম করতে। আবারও তুলির ভাবনার মাঝে তানু বলে, হয়েছে ভাইয়া, ভিতরে আসো। আম্মু ও ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করছে। নাস্তা করবে, বসো। চল। ছেলেটা টেবিলের সামনে গিয়ে তুলির দিকে তাকিয়ে আস্তে করে চোখ মারে। সবার আড়ালে যা দেখে তুলি খুবই রাগ হয়। তুলি কিছু না বলে চুপ করে সব সহ্য করছে। একটু পরে জান্নাত ও তার শাশুড়ি সবার জন্য নাস্তা নিয়ে আসে। সবাইকে খেতে দেয়। তুলি তাড়াতাড়ি খেয়ে তানুর রুমে যায়। একটু পর তানু আসে। ওইদিকে ছেলেটা নিজের রুমে যায়। কিছুক্ষণ পর তানু রুম থেকে বেরিয়ে যায়। তুলির একটা গল্পের বই নিয়ে মুখ গুজে পড়ছিল। এমন সময় তার রুমে ছেলেটা এসে তুলির মুখ চেপে ধরে। তার আগেই তুলি কিছু একটা আভাস পেয়ে সামনে তাকিয়ে রাখে। তার সামনে তানুর ভাইয়া। তুলি ছেলেটাকে দেখে বিছানা থেকে উঠে কিছুক্ষণ স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। কিছু একটা বোঝার চেষ্টা করছে। তারপর ছেলেটাকে কিছু বুঝতে না দিয়ে দরজা আটকে দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে নিজের ঠোঁট ছেলেটার ঠোঁটে মিশিয়ে দেয়। এসব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে ছেলেটা কিছু বুঝে উঠতে পারে না। প্রায় 10 মিনিট কিস করার পর ছাড়তেই ছেলেটা অবাক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে বলে, এটা কি হলো? তুমি আমাকে কিস করলে কেন? তোমাকে কিস করব না তো কাকে কিস করব? তুমিই তো সেই অধিকার দিয়েছ। মানে এসব তুমি কি বলছো? আমি কখন তোমাকে এই অধিকার দিয়েছি? মিস্টার অজানা, তুমি যে আমার গোপন প্রেমিক সেটা আমি জেনে গেছি। কি করে বুঝলি? আমি তোমার অন্ধকারে রোমান্স করার মানুষ। তোমার গায়ে সেই মাতাল করা গ্রান, আর তোমার গলায় ওই দাগ যেটা কাল রাতে আমি তোমাকে দিয়েছিলাম, আমার ভালোবাসার চিহ্ন। ওয়াও, এই না হলে আমার ইন্টেলিজেন্ট বউ। কিন্তু একটা প্রশ্ন আমার মনে ঘুরছে। কি প্রশ্ন? এই যে তুমি যখন জানতে পারলে আমি তোমার গোপন প্রেমিক, তুমি অবাক হওনি? তুমি এত সহজে কি করে মেনে নিলে? আমি তো ভেবেছিলাম তুমি রিয়েক্ট করবে, আমাকে ঘৃণা করবে, তাড়িয়ে দেবে। এটা হলো না কেন? এর কারণ আমি তোমার সত্যটা জানতে পেরেছি, আমার অজানা। কেমন সত্যি? এই যে তুমি কোনো খুনি বা গুন্ডা নাও। আমি এতদিন তোমাকে ভুল বুঝে এসেছি। কি বলে এসব? আমি গুন্ডা মাস্তান, তা এখন কি জানলে? এই যে তুমি একটা সিক্রেট এজেন্ট ও আন্ডারকভার পুলিশ অফিসার। সিক্রেট এজেন্ট মানে জানো? সিক্রেট এজেন্ট মানে হলো একজন গুপ্তচর বা গোপন প্রতিনিধি, যিনি কোনো সরকার বা সংস্থার জন্য গোপনে কাজ করেন এবং বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ, গুপ্তচর বৃত্তি, নজরদারি বা অন্যান্য গোপন কাজ সম্পূর্ণ করেন। ওই ব্যক্তিরা প্রায় ছদ্মবেশে বা ছদ্ম পরিচয় অধীনে কাজ করেন, যা তাদের কাজের সংবেদনশীল প্রকৃতির কারণে প্রয়োজন হয়। বাহ, অনেক কিছু জানো দেখছি। হ্যাঁ মশাই, এখন বলো আমাকে এত কষ্ট দিয়েছো কেন? তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম তখন তোমাকে ঝগড়াটে মনে হয়েছিল। তারপর যতবার তোমার সঙ্গে ঝগড়া করতাম কেমন একটা ফিল হতো। তারপর সেই রাতের কথা মনে আছে? তুমি একটা বিয়েতে গিয়েছিলে,
সেখানে তোমাকে প্রথম কিস করেছিলাম। সেদিন কেন জানি তোমাকে নিয়ে প্রথম জেলাসি অনুভব করি, আর সেই জেলাসি থেকে তোমাকে অন্ধকার রুমে নিয়ে গিয়ে কিস করেছিলাম। তখন থেকে অনুভব করি আমি তোমাকে ভালোবাসি ফেলেছি। তাই তো সবসময় তোমার পেছনে লোক রাখি, তুমি কোথায় যাও কি করো সব ফলো করে। তারপর অবাক হই যখন জানলাম তুমি আমার বোনকে বাঁচাতে নিজের জীবনের পরোয়া করোনি। তখন তোমার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। তারপর আবার যখন জানলাম ভাইয়ার যার সঙ্গে বিয়ে হবে সে তোমার আপু, তখন আমি সেও ভাইয়ার বিয়েতে আসতে পারেনি। কিন্তু কাল রাতে এসে তোমাকে আদর করতে মন চাইলো, তাই রাতে এসেছিলাম। আর এসেছিলাম বলেই তো তোমাকে অত কাছে পেয়েছিলাম, আর এখন তো আরো কাছে পেলাম। আই লাভ ইউ আমার কিউট পরি। আই লাভ ইউ টু আমার অজানা ভিলেন। আচ্ছা এখন বলো তো তুমি আমার আসল পরিচয় কি করে পেলে? মানে তুমি জানলে কি করে আমি যে সিক্রেট এজেন্ট? তার জন্য ক্রেডিট চাই তানুর কাছে। ও তাহলে তোমাকে সব তানু বলেছে? কখন বললো তানু এসব? রাজের কথা শুনে এবার তুলি রাজকে একটু আগের ঘটে যাওয়া ঘটনা বলতে লাগে। একটু আগে যখন নিচে তোমাকে দেখলাম তখন আমার খুব রাগ ও ভয় হতে লাগলো। তাই আমি ভয় পেয়ে উপরে আসার পর তানু রুমে এসে আমাকে জিজ্ঞাসা করে। একটু আগের ঘটনা। তুলি নিচ থেকে এসে ভয় কাঁপছে। তানুর বেডের ওপর বসে আছে আর দাঁত দিয়ে নখ খুঁড়ছে। তানু রুমে ঢুকে তুলির এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, ওই তোর কি হলো? তানুর প্রশ্ন শুনে তুলি ভয়ে তোতলাতে তোতলাতে বলে, কি হবে? কিছু হয়নি, আমি তো। ওই তোর তোতলানো বন্ধ করে ক্লিয়ার করে বল কি হয়েছে। আমার ভাইয়াকে দেখে ওইভাবে চলে এলি কেন? মনে হলো ভাইয়াকে দেখে খুব ভয় পেয়েছিস। আমাকে সব খুলে বলবি? বলছি, তোর মনে আছে আমাদের প্রথম পরিচয়? হ্যাঁ, যেদিন তোকে প্রথম আমি ভুল বুঝেছিলাম, তোকে কতটাই না কটু কথা বলেছিলাম, এমনকি অপমানও করেছিলাম। ওসব ছাড় তো, যাই হোক, সেই দিন তোদের বাসা থেকে বের হওয়ার পর যখন রিক্সা নিব, সেই দিনই ওর সঙ্গে দেখা হয়। তারপরে ওর সঙ্গে পরপর দেখা। ওনার সঙ্গে যখনই দেখা হয় দেখি উনি মানুষ হত্যা করে। উনি একটা খুনি গুন্ডা। এসব তুই কি বলছিস? ভাইয়া খুনি গুন্ডা হতে যাবে কেন? উনি খুনি গুন্ডা, ওনার কাছে গান আছে। উনি দিনে দুপুরে খুন করে। যে মানুষ দিনে দুপুরে খুন করে তাকে খুনি গুন্ডা বলবো না তো কি বলবো? তুই ভুল জানিস, আমার ভাইয়া খুনি না। এত কিছু শোনার পরও বলবি তোর ভাইয়া খুনি না? হ্যাঁ, সব শুনেও বলছি আমার ভাইয়া খুনি না। তুই জানিস আমার ভাইয়া কে? তুলি তানুর এভাবে জোর দেখিয়ে বলা কথায় অবাক হয়। সে অবাক হয়ে প্রশ্ন করে, তোর ভাইয়া আসলে কি? আমাকে সব খুলে বল, আমি সব জানতে চাই। প্লিজ ইয়ার, কিছু লুকাবি না, আমি সবটা জানতে চাই। ওকে, বলছি। আমার ভাইয়া একজন এজেন্ট আর একটা আন্ডার কভার পুলিশও। হোয়াট? কি বলছিস? উনি এজেন্টে কাজ করে, পুলিশও? এই জন্য ওনার যেখানে সেখানে ক্রিমিনাল ধরতে হয়, আর উনি যখন ক্রিমিনাল ধরে ওই সময় ওনার সঙ্গে আমার দেখা হয়, আর আমি না জেনে ওনাকে খুনি ভেবে এসেছি। হ্যাঁ, তাই হবে। আর তাই তুই এতদিন আমার ভাইয়াকে খুনি ভেবেছিস? হ্যাঁ ইয়ার, সত্যি আমি না বুঝে আমি কী সব ভেবেছি ওনার মতো মানুষকে নিয়ে। বর্তমান সময় ব্যাস এইটাই হলো। তানুর থেকে সব জানার পর আমার সব ভুল ভেঙে গেল। আর তুমি রুমে ঢোকার পর তোমার শরীরের গ্রান ও আমার দেওয়া ভালোবাসার বাইট সব মিলিয়ে বুঝে গেলাম তুমি আমার রোমান্টিক অত্যাচারী ডেভিল জান। লাভ ইউ টু মাই লাভলি কিউট বউ। রাজের মুখে বউ ডাক শুনে কেমন একটা নতুন অনুভূতি হলো। তুলির মনের মধ্যে একটা শিহরণ খেললো। তুলি হাসছে। রাত চলে আসে। ওদিকে সাব্বির ড্রেস চেঞ্জ করছে। জান্নাত কিছু বলার চেষ্টা করছে কিন্তু সাহস করতে পারছে না। বলতে গিয়েও আটকে যাচ্ছে। সাব্বির কিছু একটা বুঝতে পারছে কিন্তু সেটা জান্নাতকে বুঝতে না দিয়ে শার্ট প্যান্ট পরে হাতে ঘড়ি পরতে পরতে রুম থেকে বেরিয়ে যায়। সাব্বির চলে যেতে জান্নাত বিছানায় বসে পড়ে ধূপ করে আর বিড়বিড় করে বলতে লাগে, তুই কি রে জান্নাত, ছোট্ট একটা সরি কি বলা যেত না? উনি তো পরপুরুষ নয়, উনি তো তোর নিজেরই স্বামী। তুই ওনাকে কষ্ট দিয়েছিস, পারলি না একটা সরি বলে ওনার মনটা ভালো করতে? জান্নাত কথাগুলো ভাবছে। এমন সময় তার শাশুড়ি মা এসে বলল, বৌমা রেডি হয়ে নাও, একটু বাইরে যাব। এখন বাইরে যাব মানে? কোথায় যাব আম্মু? সাব্বির অপেক্ষা করছে, ওর সঙ্গে যাও। তোমার জন্য কিছু শপিং করে আনবে। আমার কিছু লাগবে না আম্মু। আমি তোমাকে রেডি হতে বলেছি,
কি লাগবে সেটা জিজ্ঞেস করিনি। জান্নাত তার শাশুড়ির কথা শুনে আর কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নিচে আসে। নিচে আসতে দেখে সাব্বির সোফায় বসে আছে। জান্নাত আসতে সাব্বির সোফা ছেড়ে বাইরে যায়। জান্নাতও তার পিছু পিছু যায়। তুলির দেওয়া সেই স্কুটি নিয়ে দুজনে শপিং মলে পৌঁছায়। মলে গিয়ে এই দোকান ও দোকান ঘুরে সাব্বির কয়েকটা শাড়ি কিনে দেয়। বিল মেটাতে যাবে বলে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বিল মেটিয়ে আসছি। ওকে। 10 মিনিট পর বিল মিটিয়ে এসে দেখে একটা ছেলের সঙ্গে জান্নাতের কথা কাটাকাটি হচ্ছে। সাব্বির সামনে আসতে জান্নাত দৌড়ে গিয়ে সাব্বিরের হাত চেপে ধরে। সাব্বির দেখে জান্নাত কাঁপছে। সাব্বির কথা বলে বুঝতে পারে ছেলেটা কাঁপব, জান্নাতের এক্স বয়ফ্রেন্ড। সাব্বির এটা শুনে ছেলেটার সামনে এসে বলে, দেখ ভাই, তুই ওনার থেকে দূরে থাকবি। উনি আমার স্ত্রী। ওনার অসম্মান হওয়া মানে আমার অসম্মান হওয়া, আমার বাসার অসম্মান হওয়া। আর আমি ওনার স্বামী হয়ে ওনার অসম্মান সহ্য করব না। তাই ভালোই ভালোই বলছি, আজকের পর আমার স্ত্রীর থেকে দূরে থাকবি। আর একদিন যদি ওনার আশেপাশে তোকে দেখি, তাহলে তোর কি হাল করব তুই সেটা বুঝতেই পারছিস না। চলুন জান্নাত। বলেই জান্নাতের হাত ধরে পার্কিং লটে গিয়ে স্কুটি নিয়ে বাসায় চলে আসে। সাব্বির তারপর কোনো কথা বলেনি, কিন্তু জান্নাতের মনে সাব্বিরকে নিয়ে ঝড় চলছে। পুরো রাস্তা জান্নাত সাব্বিরের কথাগুলোই ভাবছিল। কী জন্য সাব্বির তার জন্য ফাইট করেছে, আর সে কিনা এই মানুষটাকে ভুল বুঝে এত কষ্ট দিয়েছে। না, আর নয়, আর সে তার একান্ত আপন মানুষটাকে কষ্ট দেবে না, এই ভেবে রুমে চলে যায়। ওদিকে তুলি বাসায় চলে যায়। রাজ কল করে, কয়েকবার রিং করে, কিন্তু তুলি কল রিসিভ করে না। সে তো তার দাদির সঙ্গে গল্প করছে। তার দাদি বলে, কি রে সেমরি, ওখান থেকে চলে এলি যে? তোর আপু থাকতে বলল না? আমি যখন আসি তখন আপু বাসায় ছিল না। বাসায় ছিল না? তাহলে কোথায় ছিল? আপু ভাইয়ের সঙ্গে শপিং করতে গিয়েছিল। আচ্ছা দাদি, আমি এখন রুমে যাই, ভালো লাগছে না। আচ্ছা যা, যাওয়ার আগে আমাকে পানির বোতল একটা দিয়ে যা। ওই জান পাখি, করেছিলা তুমি? তুমি জানো কখন থেকে কল করছি? সরি অজানা, আসলে দাদি কথা বলছিল, তাই আসতে পারছিলাম না। সরি বাবু, রাগ করো না। কোনো ছাড়াছাড়ি নেই, আগে একটা কিস দাও, তবে ভেবে দেখবো। কি কি? এই না না না, ওটা হবে না প্লিজ জান, পরে মন ভরিয়ে কিসমিস সব দেব। ছোট্ট করে যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে দিচ্ছি। মা না থাক, আজকে দেব না, কাল সামনে আসলে দেব। তোর আমার কপালে রোমান্স নাই, কি একটা যে প্রেম করলাম। হ্যাঁ, সেই আমি তো আর রোমান্টিক, আর তুমি তো রোমান্সের ভান্ডার, তাই তো রোমান্সের নামে অত্যাচার করো। কি করব, বউ আনরোমান্টিক হলে বরকে তো রোমান্টিক হতেই হবে। ওইদিকে জান্নাত বসে আছে, মন খারাপ। সাব্বির ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তানু রুমে এসে দেখে জান্নাতের মন খারাপ। তা দেখে তানু জান্নাতের পাশে বসে জিজ্ঞেস করে, ভাবি কি হয়েছে তোমার? কিছু না আপু, তুমি এখানে কিছু বলবে আপু? না তেমন কিছু না, তোমার সঙ্গে একটু গল্প করতে এলাম। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে মন খারাপ। ভাবি, বন্ধু ভেবে বলতে পারো যদি আমি কিছু সাহায্য করতে পারি। তুমি পারবে আপু আমাকে সাহায্য করতে? একবার তো বলেই দেখো কোনো সাহায্য করতে পারি কিনা। তানুর কথা শুনে জান্নাত মন খারাপ বাদ দিয়ে বলে, তুমি সাহায্য করবে? হ্যাঁ, যদি আমাকে সবটা খুলে বলো তবেই তোমাকে সাহায্য করতে পারবো। জান্নাত তখন তানুকে সব কথা খুলে বলে। সব শুনে তানু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এই ব্যাপার, আমি যদি কোনো প্ল্যান দিই করবে? করবো আপু, বলো। তানু জান্নাতকে একটা প্ল্যান নিয়ে নিজের রুমে চলে যায়। জান্নাত প্ল্যান শুনে মনটা আনন্দে নাচছে, আর মনে মনে ভাবছে প্ল্যানটা যেন কাজ করে। ওইদিকে রাজ মিশনে যাবে, সেটা তুলিকে বলে, জান, তোমাকে একটা কথা বলার জন্য কল করলাম। বলো, কি বলবে? আসলে আমি একটা মিশনে যাব 1 বছরের জন্য। কি বললে তুমি? আমাদের প্রেমটা শুরুই হলো না, আর তুমি এর মধ্যে মিশনে যেতে চাইছো? কিছু করার নেই জান, আমি এমন একটা কাজে আছি, আমাকে যেতেই হবে। তুলি মন খারাপ করে বসে আছে। ওইদিকে জান্নাত প্ল্যান মতো কাজ করে বসে আছে। একটু পর সাব্বির রুমে ঢোকে, দেখে রুম পুরোই অন্ধকার। পুরো রুমে ক্যান্ডেল দিয়ে সাজানো, গোলাপ পাপড়ি দিয়ে বেড সাজানো। সব কিছু দেখে সাব্বির অবাক হয়ে বলে, এইসব কি মিস জান্নাত? সাব্বিরের কথা শুনে জান্নাত সাব্বিরের সামনে গিয়ে কলার চেপে বলে, ওই মিস জান্নাত কি? হ্যাঁ, মিস জান্নাত কি? আমি তোমার বিয়ে করা বউ, তাই নাম ধরে ডাকবে। আজ থেকে মিস্টিস বাদ।
আর একবার যদি মিস বলেছ তোমার খবর আছে। আই এম সরি সাব্বির, আমি তোমাকে বুঝিনি। আমি তোমাকে আর 5টা ছেলের মতো ভেবেছিলাম, কিন্তু আজ যখন তুমি আমার হয়ে কাব্যের মুখোমুখি দাঁড়ালে তখনই বুঝেছিলাম আমার পরিবার আমার জন্য ভুল মানুষকে বেছে নেয়নি। আমি শুধু তাকে বুঝতে ভুল করেছিলাম। আজ আমি সেই ভুল শুধরে নিতে চাই সাব্বির। সাব্বির, আমাকে একটা সুযোগ দিবে তোমাকে ভালোবাসার, তোমাকে আপন করার। আমি বাকিটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। আই লাভ ইউ আমার পুচুর আব্বু। প্রচুর আব্বু? প্রচুর আব্বু কি? তুমি তুমি আমার পুচুর আব্বু। এখন বলো না জান, আমাকে একটা সুযোগ দিবে? সাব্বির জান্নাতের এমন কথা শুনে সাব্বিরের মুখে একটা গাম্ভীর্য নিয়ে বলে, না, মানে আমার আদরি বউ যদি আমাকে এত সুন্দর করে প্রপোজ করে তবে তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? কারণ আমিও যে আমার পুচুর মাকে ভালোবাসি। তুমি শুধুই আমার। আই লাভ ইউ টু আমার পুচু আম্মু। বলেই সাব্বির জান্নাতকে কোলে তুলে নিয়ে, জান্নাত ভাবতে পারেনি এমন কিছু হবে। আচানক এমন কিছু হওয়ায় জান্নাত ভয় পায়। জান্নাত সাব্বিরের গলা শক্ত করে জড়িয়ে ধরে। সাব্বির জান্নাতকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলে, বউ আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে আর ছাড়া যায়? তোমার জন্য সব ছাড়তে রাজি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না। বলে জান্নাত সাব্বিরকে জড়িয়ে ধরে, একটা কিস দেয়। সাব্বিরও জান্নাতকে কিস করে নেয়। তারপর তারা ভেসে যায় প্রেমের গভীর সাগরে। পরের দিন তুলির বাসায় হাজির তানুর মা ও তার পরিবার। তানুর মা তুলির মা ও দাদিকে রাজের কথা বলে। সবাই কথা বলে বিয়ের দিন ঠিক করে। আজ তুলির বিয়ে। তুলি মুখ ভার করে বসে আছে। তানু, প্রিয়া, পিউ ও শ্রুতি এসে তুলির কাছে বসে বলে, ওই গোমরাময়ী মুখটাকে বাংলার 5 করে রেখেছিস কেন? আজ তোর বিয়ে, তোরই ভালোবাসা মানুষের সঙ্গে, তারপরে মুখটা এমন করে রেখেছিস কেন বলবি? কেন আবার? তোর ওই নতুন বান্ধবীর গুণ কীর্তির জন্য। কোন কুক্ষণে যে ওকে বলতে গিয়েছিলাম আমি রাজকে ভালোবাসি, শালি কুত্তি আমাকে কেস খাইয়ে দিল। আমাকে ঠিক করে প্রেমটাই করতে দিল না। শালি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে লাগিয়ে দিয়েছে। আর শাশুড়ি মাও সেই কথাটা শুনে সেই দিন এসে বিয়ে ঠিক করে। ব্যাস, আর কি? আজ তার ফল, আমারও রাজের বিয়ে। এটা তো ভালোই হলো আপু। বিয়ের কাজ শেষ হলো। এমন সময় সেখানে হাজির হয় সানায়া, নীরব, রাব্বি ও রিক এসে। সানায়াকে দেখে তানু, পিউ, শ্রুতি, তুলি সবাই অবাক হয়ে। তানু বলে, ম্যাম আপনি এখানে? আমি তোমাদের একটা কথা বলার জন্য এখানে এলাম। আমি আসলে তোমাদের ম্যাম নয়, আসলে কাজের সূত্রে কিছুদিন আমি টিচার হয়েছিল। আজ রাজ ওর তুলির বিয়ে। তবে তুলি, ক্ষমা করো, আমাদের একটা মিশনে যেতেই হবে, সেটা তুমি জানো। রাজ নিশ্চয় তোমাকে বলেছিল আজই আমাদের যেতে হবে। হ্যাঁ, রাজ আমাকে বলেছিল আপনারা ওকে নিয়ে যান ম্যাম, আমার কোনো আপত্তি নেই, ওটা ওর কাজ। তাই আমি ওকে ওর কাজকে সম্মান করি। আমি ওর জন্য অপেক্ষা করব। আপনারা সবাই সুস্থ শরীরে ফিরে আসবেন। রাজ বিয়ের পোশাক ছেড়ে সবাইকে বলে খাওয়ার জন্য রেডি হতে। সানায়া রাজকে বলে, রাজ আরেকবার তুলিকে বুঝিয়ে আই। ওকে থ্যাঙ্কস। বলেই রাজ গিয়ে রুমে তুলিকে জড়িয়ে ধরে। তুলি রাজের স্পর্শ পেয়ে কান্না করতে করতে জড়িয়ে ধরে আর আবেশে বলে ওঠে, যান, নিজের যত্ন নিও, আমি সুস্থ শরীরে তোমাকে চাই। আসবো জান। রাজ তুলির গলায় মুখ গুজে আদর করতে লাগে। তুলিও সমান তালে রাজের কাজে সাপোর্ট করে। দুজনে দুজনকে আদর করতে লাগে। বিকেল 4টায় রাজ ও সানায়ারা ফ্লাইটে বসে আছে। তুলি রুমে বসে আছে। তানু ও জান্নাত গিয়ে বলে, মন খারাপ? না, আমি ঠিক আছি। মন খারাপ করিস না সোনা, আমরা আছি। আচ্ছা আমি আসছি। বলে তানু চলে যায়। জান্নাত বলে, থ্যাংক ইউ বনু। থ্যাঙ্কস কেন আপু? আমার লাইফে সাব্বিরকে নিয়ে আসার জন্য। আজ আমি সত্যিই তোর কাছে কৃতজ্ঞ। তোর জন্য আমি ওকে পেয়েছি। আমিও সেদিন এই বাসে এসেছিলাম, রাজকে পেয়েছিলাম। হ্যাঁ বোন, আজ আমরা 2 বোন ওদের 2 ভাইকে পেয়ে অনেক সুখী। আজ 6 মাস পর রাব্বি রিক ফিরে এসেছে মিশন থেকে। সেই মিশনে সানায়া, নীরব ও রাজের কোনো খবর আসে না। রিক এসে জানায় লাস্ট মিশনে গিয়ে একটা বড় গাঙের হাতে ধরা খেয়ে গুলিবিদ্ধ হয়। সেখানে ওদের মৃত্যু হয়। কথাটা শুনে তুলি বিশ্বাস করে না। তুলি নিজের রুমে গিয়ে কান্না করতে করতে বলে, রাজ, তুমি কেন তোমার কথা রাখলে না? না,
এটা হতে পারে না। আমি বিশ্বাস করি তুমি ফিরে আসবে। তুমি আমাকে কথা দিয়েছো তুমি ফিরে আসবে। আমার বিশ্বাস তুমি ফিরে আসবে। তোমাকে ফিরে আসতেই হবে। দেখতে দেখতে 1 বছর পার হলো, এখনও রাজ ফিরে আসেনি। তুলি আজও রাজের জন্য অপেক্ষা করে। তানু অনেক বোঝায়, কিন্তু তুলির একটাই কথা, তানু আমার অজানা আমার কাছে ফিরে আসবে। আরও 15 দিন পর বাসার সবাই ঠিক করে তুলির বিয়ে দেবে। তুলি রাজি হয় না। তুলি মন খারাপ করে বসে আছে। এমন সময় একটা শক্তপোক্ত হাত তুলির কাঁধে ডাকে। তুলি জানে এটা কার হাত। তুলি পেছনে না ঘুরে বলে, অজানা তুমি এসেছো। আমার বিশ্বাস হাত যেতেই গেছে। আমি তো জানি আমার কিউট পরি কেমন, তাই তো আমি তোমাকেই ভালোবাসি পরি। আমিও তোমাকে খুব ভালোবাসি অজানা। আমিও তোকে খুব ভালোবাসি আমার কিউট ফ্রেন্ড। আমরাও ভালোবাসি তুলা। তুলি সবাইকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি আমার কিউটি পাই।